অল ফাইন? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে নাসরিন আপু, আমি ওয়েট করতেছি আর কি আপনাদের 46 এর রেজাল্টের জন্য, 47 এর জন্য। আশা করি আপনারা ভালো করবেন। দেখেন, আজকে আমাদের মেন ইস্যুটা হচ্ছে ভাই, পেপার থেকে আমরা কি পড়বো, কতখানি পড়বো, কতটুক পড়বো, কিভাবে নোট করব, কিভাবে নোট করব, কোন টপিকটা নোট করব, ট্রান্সলেশনে আমাকে কিভাবে হেল্প করতে পারবে। ঠিক আছে, আমরা বলে দিই আর পেপার থেকে ট্রান্সলেশন পড়েন। এখন বললেই তো হবে না, এটা তো যেমন আমার, যখন আমি গেলাম আর কি কারো একজন বা বিশেষ প্রিপারেশন শুরু করবো, কি করবো, এক গাদা বইয়ের নাম লিখে দিচ্ছে, এগুলো পড়ো। এখন এইটা তো আর মানে সাজেশনের মধ্যে পড়ে না। এইটুকু সাজেশন যে ভাই পত্রিকা পড়ো, সব কমন আসবে। বাট অ্যাকচুয়ালি আমি কি বলবো, ঠিক আছে। এরপরে হচ্ছে, এটা কি শুধু ভাইভাতে লাগে, রিটেনে লাগে, নাকি আমার পিডিতে লাগে, মানে অ্যাকচুয়ালি আমি কোন ফোকাস করে পড়বো, বা কোন সময় আমি আসলে কি পড়বো, কেমন। যাই হোক, দেখেন, আজকে আমাদের সবাইকে হচ্ছে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই পেপার বেসড যেই ক্লাস বা সেশন যেটাই বলেন, সেখানে আমাদের হচ্ছে আপনার মেইন গোলটাই হচ্ছে পত্রিকা থেকে প্রিলি, রিটেন এবং হচ্ছে ভাইবা একসাথে কথা বলে ফেলবো। বারবার তো বসা যায় না, আমি বিজি থাকি। তো রেকর্ড থাকবে, তো আপনাদের ঝামেলা নাই। আর আমাদের রিটেন টেস্ট তো জানেন, তো যেহেতু ওটার সাথে রিটেন কানেক্টেড, সো আমি রিটেন টেস্টটাও নিয়ে আসছি। আমাদের আগামীকাল থেকে ক্লাস শুরু হচ্ছে আপনাদের। রিটেন তো আপনারা অনেকেই আছেন এখানে, সো কালকে অবশ্যই ক্লাস মিস করবেন না। কালকেটা হবে হচ্ছে একদম মানে রিটেন প্রিলি কম্বাইনলি কিভাবে পড়তে পারবেন সেটা নিয়ে আলোচনা হবে আর কি। সো যারা প্রিলি পড়বেন তারাও আসবেন, কালকে ক্লাসটা ওপেন করব, সমস্যা নেই। এখন দেখেন, মূলত আমরা বলি যে পত্রিকা পড়ো, আপনারা বলেন যে ভাই পত্রিকা কি পড়বো। এখন আচ্ছা, আমরা আগে একটু ম্যাথমেটিক্যাল হওয়ার ট্রাই করবো, লজিক্যাল হওয়ার ট্রাই করবো, ঠিক আছে। লজিক্যালটা কিভাবে হবেন ভাই, খুব সিম্পল ভাবে আপনি লজিক্যাল হইতে পারেন। আচ্ছা, আমি বললাম আপনাকে যে আপনি আহ, খুলনা যান, সাপোজ, ঠিক আছে। এখন আমাকে বলেন তো, আপনি কি বাসে উঠে যাবেন, তারপর জিজ্ঞেস করবেন ভাই খুলনা কিভাবে যাব, নাকি আগে আপনি জিজ্ঞেস করবেন খুলনা কিভাবে যাব, তারপর বাসে উঠবেন। আমার সাথে কথা বলতে হবে কোনো একজন, ঠিক আছে। আমি না তো আসলে আর করতে পারি না, ক্লাস নিতে পারি না। বুঝতে পারছেন কোশ্চেনটা? ওই কোশ্চেনটা বুঝি নাই, তো আমার বললে ভালো হয়। কোশ্চেনটা হচ্ছে, ধরেন আপনি খুলনা যাবেন বা কোথাও যাবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, শোনা তো যাচ্ছে না, নাসনাবি বললে শোনা যাচ্ছে না, আচ্ছা যাচ্ছে। ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে আপনি খুলনা যাবেন বা কোনো জায়গায় যাবেন, তো আপনি কি করবেন। আপনি কি বাসে সরাসরি উঠে যাবেন, তারপর জিজ্ঞেস করবেন রাফি ভাইকে যে রাফি ভাই আহ, খুলনা কিভাবে যাব, নাকি আপনি আগে খোঁজ খবর নিবেন তারপরে আপনি বাসে উঠবেন। পয়েন্টটা বুঝছেন? আগে খোঁজ খবর নিব আগে তারপরে। খোঁজ খবর নিব, তারপরে আমি গিয়া বাসের টিকিট কাটবো, ট্রেনে যাব, রাতের বাসে যাব না দিনের বাসে যাব। আপনাদের প্রিপারেশনের বড় গ্যাপ হচ্ছে এটা ভাই। আপনারা খুবই স্মার্টলি হচ্ছে, আপনি কোন ইউনিভার্সিটিতে পড়বেন সেই ডিসিশন নিতে পারেন। আপনি কোনো জায়গায় গেলে ডিসিশন নিতে পারেন। কোন মোবাইল কিনতে যখন যান, তখন হচ্ছে আপনি আগে মোবাইলের স্পেসিফিকেশন দেখে যান, আশেপাশে সবার খোঁজ খবর নিয়ে যান। কিন্তু যখন আপনি প্রিপারেশন নেন, তখনই আপনি লজিক্যাল থিঙ্কিং করতে পারেন না। আপনাদের বড় সমস্যা হচ্ছে এটা, ঠিক আছে। আই ট্রাই টু, মানে আমার স্টুডেন্ট যারা আছে, আমি ট্রাই করি যে তারা যাতে এই ভুলটা না করে। আমি এভাবে পত্রিকা বলবো, আপনি শুরুতে পেপার নিয়ে বসে যাবেন না, এটা খুবই স্টুপিড টাইপের কাজ। আগে আপনি দেখেন প্রশ্ন। আপনার তো পেপার পড়া গোল ভাই, আপনার কি পেপার পড়া গোল, নোট করা গোল, নাকি আপনার জব পাওয়া গোল? আপনার গোল কি, জব পাওয়া না? জব পাওয়া। পেপার পাওয়া তো আমার গোলের মধ্যে পড়ে না ভাই। এখন জব পাইতে যদি আমি বলি যে ভাই জব পাইতে হইলে আমাকে 2 দিন হচ্ছে রোজা রাখা লাগবে, রোজা রাখবো। যদি বলে জব পাইতে হইলে আমাকে 2 দিন হচ্ছে কাচ্চি খাওয়া লাগবে, আমি কাচ্চি খাবো। মেইন তো আমার চাকরি পাওয়া, ঠিক আছে। পত্রিকা পড়া, জিকে পড়া, নোট করা তো আমার গোলের মধ্যে পড়ে না। তাহলে আমার মেইন গোল হচ্ছে জব পাওয়া। তাহলে মেইন গোল যদি জব পাওয়া হয়, মেইন গোল, তাহলে আমি কি করব, আমি আগে জবের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করবো না, কোশ্চেন আগে দেখবো, ঠিক আছে। এরপরে আমি দেখবো ওই কোশ্চেনটা কই থেকে আসছে। কোশ্চেনটা যেখান থেকে আসে আমি সেখানে যাব। কোশ্চেন যদি একটা বই থেকে আসে, আমি বই পড়বো, ঠিক আছে। কোশ্চেন যদি আপনার পেপার থেকে আসে, আমি পেপার পড়বো। কোশ্চেন যদি আসে যে প্রিভিয়াস ইয়ার থেকে, আমি শুধু প্রিভিয়াস ইয়ার পড়বো, ঠিক আছে। কোশ্চেন যদি এরকম আসে যে ইউনিভার্সিটির বই থেকে, আমি ইউনিভার্সিটির বই পড়বো। আমাকে বুঝতে পারতেছেন আপনারা? ঠিক আছে, আপনারা উল্টা করে আগান, আগে তো এমনি।
ভাই আমি জব পাওয়ার জন্য পড়তেছি, এবার জবের কোশ্চেন দেখবো, কোশ্চেন গুলা কই থেকে আসে সেটা আমি দেখবো, এরপরে সেই সোর্সটা আমি পড়া শুরু করবো। বুঝে গেছে? একটু ক্লিয়ার তো আমি না, এই সিকোয়েন্সটা মেনটেন করবেন সবসময়। ঠিক আছে, এখন তাহলে আমার প্রথম কাজ থাকবে পত্রিকা নিয়ে আলোচনা করা না, আমার প্রথম কাজ থাকবে প্রশ্ন নিয়ে আলোচনা করা। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কই থেকে আসে। ঠিক আছে, প্রিলি যে আমরা বলি প্রিলির জন্য পত্রিকা পড়েন, আপনারা বলেন ভাই সব পত্রিকা সব পড়া লাগবে, এক কোশ্চেনটা আপনি করেন কেন জানেন? কারণ আপনি প্রিলি প্রশ্নই দেখেন নাই, আপনি প্রিলি কোশ্চেনটা অ্যানালাইসিসই করেন নাই। এবার আপনি জানেন না যে কোন পত্রিকা কোনখান থেকে প্রিলিতে প্রশ্ন আসে, রিটেনে প্রশ্ন আসে। এইবার আপনি ব্যবচায় খেয়ে বসে থাকেন, বাইরেকে জিজ্ঞেস করেন, সব ভাই কি আর সব জানে? আমিও কি আর সব জানি ভাই? আমরা কি সব জানতো? আমি ধরেন চাকরি পাইছি দেখে আমি চাকরি কথাটা জানি। এখন আপনি যদি আমাকে বলেন লুডো খেলতে, আমি লুডো খেলতে পারবো না। ঠিক আছে, আর সবাই সবখানে এক্সেল করে না। তাহলে আসেন আমরা আগে দেখি, আগে আমি রিটেন নিয়ে আলোচনা করি, যেহেতু আমরা রিটেন ব্যাচের আগে এটা শুরু করছি। ঠিক আছে, প্রিলিটা আমি আলোচনা করবো। ওকে, তাহলে দেখেন আমরা প্রথমে জব প্রিপারেশন আমরা দুইটা অ্যাঙ্গেলে না, এটা বিসিএস, এটা ব্যাংক। বিসিএস নিয়ে আমি আলোচনা করি কারণ ব্যাংকে আল্লাহর রহমতে আমি কখনো প্রিলি ফেল করি নাই, যতগুলো দিচ্ছি একটা ছাড়া সবগুলো জব পাইছি, এবং ওই কোশ্চেনটা ফাঁস হয়েছিল, যেটা হয় নাই ফাঁসের অভিযোগ হয়েছিল অ্যাকচুয়ালি, আই ডোন্ট নো হয়েছে কিনা। পরবর্তী সময় কোশ্চেনটা টাফ ছিল, বাট আমি ভাইবা দিছি। তো ওই সাপেক্ষে যেহেতু এখন ব্যাংকে আছে, আমি ওইখানেও মোটামুটি এক্সেল করি, বাট কম যায় আর কি, বিসিএস নিয়ে পড়ে থাকি। এখন দেখেন তাহলে আমরা রিসেন্ট দেখি যে আপনাদের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে ভাই, সত্যি কথা বলতে 45 এর পর থেকে 44 কোশ্চেন প্যাটার্ন খুব একটা চেঞ্জ আসেনি, 45 একটা ধুমধার একটা চেঞ্জ আসছে, 46 এর চেঞ্জটা কন্টিনিউ করছে। এরপর আমরা ওয়েট করছি 46-7 এর জন্য, কারণ হচ্ছে হ্যাঁ 45 এর পরে আমরা ওয়েট করছি, কারণ 45 এর পরে আপনার কমিশন চেঞ্জ হয়েছে। কমিশন চেঞ্জ হওয়ার পর আমরা ওয়েট করছি যে চেঞ্জ আগের মতো হবে নাকি 45 এর মতো হবে। 46 এই কমিশন নিচ্ছে, কন্টিনিউ করে গেছে 45 এটা 47 কন্টিনিউ করছে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে ওরা কন্টিনিউ করে যাবে সেম প্যাটার্ন, যে কমিশনে আসুক। তাহলে আপনি আমরা ইন্টারন্যাশনাল আগে বাংলাদেশটা দেখি। হ্যাঁ, ওকে, এটা আন্তর্জাতিক, এটা হচ্ছে আন্তর্জাতিক, এটা হচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এটা কোন বিসিএস আমি জানি না, এটাও আন্তর্জাতিক কি রে? বাংলাদেশ, এই যে দেখেন এটা মনে হয় 46, এটা 46 এর কোশ্চেন। ঠিক আছে, এটা যেটা আমি দেওয়া আছে যে 1971 সালে মুক্তিযুদ্ধ ছিল গণমানুষের সংগ্রাম, ব্যাখ্যা করুন। ঠিক আছে, এটা একদম সহজ কোশ্চেন, এখানে আপনাকে দেখানো লাগছে যে আপনার কোন কোন মানে সব সেক্টরের সবাই এখানে যুদ্ধ করছে, আপামর জনতা। ঠিক আছে, এটা আপনাকে স্টাবলিশ করা লাগবে লিখার মাধ্যমে। তো এই কোশ্চেনটা সহজ এবং কঠিন, এই কোশ্চেনটা আমার জন্য অনেক কঠিন ছিল। ঠিক আছে, কেন কঠিন ছিল? কারণ আমি প্রচুর লিখার একটা অভ্যাস টেন্ডেন্সি নিয়ে পরীক্ষা হলে গেছি, গিয়ে দেখছি এটা আমার ওই মেকআপ করতে টাইম বেশি লাগতেছে, সাজে আসতে টাইম বেশি লাগতেছে। ঠিক আছে, দেখেন এটা কিন্তু আপনি সরাসরি কোনো বইয়ে পাবেন না, তবে সাপ্লিমেন্টে কোনো কোনো সাপ্লিমেন্ট এটা দিচ্ছে। ঠিক আছে, পত্রিকায় কিন্তু এটা রেগুলার লেখালেখি হয়েছে, রেগুলার লেখালেখি হয়েছে পেপারে। ঠিক আছে, এরপর দেখি যে বাংলাদেশের প্রান্তিক কৃষকদের স্বনির্ভরতা অর্জন, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণে প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করুন। তাহলে একটা কোশ্চেন একটা পার্ট শেষ। কি বলছে? প্রান্তিক কৃষকদের স্বনির্ভরতা অর্জন। তাহলে এখানে একটা মিস্টেক হয়েছে, এইটা কার কোশ্চেন আমি জানি না। উনি খুব সুন্দর মতো হচ্ছে কি করছে, আপনার বক্সে নিয়ে আসছে যে কিসে কিসে ফোকাস করছে, এটা খুবই স্মার্ট একটা কাজ, এই কাজটা আমি করি। ঠিক আছে, আমি মার্ক করি যে কি চাইছে অ্যাকচুয়ালি এখানে। কৃষকদের স্বনির্ভরতা অর্জন চায় না, এখানে চাইছে প্রান্তিক কৃষকদের স্বনির্ভরতা, তার মানে আপনাকে এখান থেকে বক্স টানা লাগবে, একটু কম টানছে। আপনারা কি বুঝতে পারতেছেন আমাকে? জি ভাইয়া। আচ্ছা, মানে এই 46 আমি চান্স পাইছিলাম রিটেন। ঠিক আছে, ভাইবা দেয় নাই। তো দেখেন যে প্রান্তিক কৃষক আর কৃষকের মধ্যে পার্থক্য আছে নাকি বলেন ভাই? পড়ে আসছেন, প্রান্তিক কৃষক আর কৃষকের মধ্যে পার্থক্য আছে? আপনারা জানেন না অনেকে। প্রান্তিক কৃষক মানে হচ্ছে যাদের জমির পরিমাণ একদম টেন্স টু জিরো, জিরোর কাছাকাছি। আর কৃষক মানে ওদের একটা ভাগ আছে, এটা বেসিক বিউতেও আছে। ঠিক আছে, এটা আমরা পড়াই না, এটা পরীক্ষায় আসে না। ঠিক আছে, প্রান্তিক কৃষক মানে যারা একদমই একদমই মানে একদম মানে প্রান্তের দিকে, মানে যারা অবস্থা খুবই খারাপ, ওনার নিচে আর কোনো লেভেল নাই। ঠিক আছে, ওইসব। তো এখন দেখেন, ধরুন আপনি প্রান্তিক কৃষক মানে আপনি জানেন না, আপনি কৃষকই জানেন, কিন্তু আপনি লিখার সময় জাস্ট প্রান্তিক কৃষক শব্দটা ইউজ করবেন, কৃষক লিখবেন না, নাম্বার কমে যাবে, প্রান্তিক কৃষক শব্দটা ইউজ করবেন। ঠিক আছে, এখন বলতে স্বনির্ভরতা অর্জন এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণে প্রতিবন্ধক সম্বন্ধে আলোচনা করতে বলছে। ঠিক আছে, এইটা ভাই কোনো বইয়ে পাবেন না আপনি। ঠিক আছে, এখন দুইটা আছে, একটা স্বনির্ভরতা অর্জন
আর এটা কৃষি পণ্যের ন্যায্য মূল্য। ঠিক আছে, দুইটার মধ্যে কিন্তু মিল আছে। স্বনির্ভরতা অর্জন, ঠিক আছে, কৃষি পণ্যের ন্যায্য মূল্য না পাইলে আপনি কখনো স্বনির্ভরতা অর্জন করতে পারবেন না। ঠিক আছে, আমি যেটা করি আর কি, আমি সবগুলো আলাদা আলাদা করি। যেমন এখানে কৃষি স্বনির্ভরতা অর্জন বলছে, তো আমি এটার জন্য প্রতিবন্ধকতা দেখাইছি। আবার কৃষি পণ্যের ন্যায্য মূল্য তো আমি প্রতিবন্ধকতা দেখাইছি। এখন যেহেতু দুইটার মধ্যে একটা কমন গ্রাউন্ড আছে, তা আমি অবশ্যই এই প্রথম যে স্বনির্ভরতা অর্জন এটাকে একটু এমন ভাবে লিখছি যাতে কৃষি পণ্যের ন্যায্য মূল্যেও লেখার কিছু বাকি রয়ে যায়। ঠিক আছে, এবার দেখেন এই সকল প্রতিবন্ধকতা দূরীকরণে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে ব্যাখ্যা করুন। এইটা খুবই সহজ প্রশ্ন। যখন আপনি আপনি বলবেন কি কি পদক্ষেপ নেওয়া যাইতে পারে, ইউ হ্যাভ দ্য মানে রাইট টু মানে টু এজিউম এনিথিং। যা ইচ্ছা তা লিখবেন, যা ইচ্ছা তা। আমি লিখছি, আমি তো মানে একদম ফ্যান্টাসাইজ করবেন, ফ্যান্টাসিজমটা বোঝেন আপনি। বলবেন যে কৃষকদের জন্য, সব কৃষকদেরকে আমি হচ্ছে আইটি তে কানেক্ট করব, ওরা অনলাইন মার্কেট স্পেসে পণ্য বিক্রি করবে। সমস্যা কি? আপনার যা ভালো লাগে আপনি সেটা লিখবেন। এইটা হচ্ছে আপনার থেকে চাইছে, আপনার পদক্ষেপ চাইছে, সরকারের পদক্ষেপ চায় না। এখন এইটা ভাই কখনোই কোথায় আসে নাই, কোথাও আসে নাই। এইটা ভাই পত্রিকায় প্রচুর লেখালেখি হয়েছে। এই যে দেখেন 46 কবে হয়েছে মনে আছে তো আপনার? আগস্টে পরে নাকি আগে? 46 পরে হয়েছে না? দেখেন তখন ওই যে কৃষি নিয়ে কোনো সংস্কার কমিশন গঠন করা হয় নাই। ঠিক আছে, এই জন্য হচ্ছে কি হয়েছে, এখানে প্রচুর লেখালেখি হচ্ছিল, আপনি জাস্ট একটা আর্টিকেল পড়লেই লিখতে পারতেন। এখন বলেন তো ভাই, এটার জন্য আপনাকে অবশ্যই এই টাইপের পয়েন্ট, এই টাইপের পয়েন্টের একটা নাম আছে ভাই। রিটেনে যখন আপনি পড়বেন চ্যাপ্টারের নাম দেওয়া আছে, বাংলাদেশের কৃষি, পিলিতে ছিল না কৃষি? রিটেন এবং প্রিলি চ্যাপ্টার গুলো প্রায় কাছাকাছি। ঠিক আছে, কৃষি যখন প্রিলিতে ছিল রিটেনও আছে, এই জন্য কৃষি নিয়ে যদি কোনো আপনি কন্টেন্ট আপনি লিখে রাখা লাগবে। ঠিক আছে, এরপর দেখেন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে, বাংলাদেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সুশাসন প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা প্রতিকারের উপর একটা প্রবন্ধ লিখতে বলছে। তাহলে আপনার এখানে আবার দেখেন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, এইটা আপনি যা ইচ্ছা তা লিখতে। উন্নয়ন প্রকল্প প্রচুর, আপনি মেগা প্রজেক্ট নিয়ে লিখতে পারেন। আপনি লিখতে পারেন হচ্ছে আপনার গভর্নমেন্ট যে রেগুলার যে উন্নয়ন প্রকল্প রয়েছে, ব্রিজ কালভার্ট হ্যান ত্যান, ঠিক আছে, এগুলো হচ্ছে কি আপনার আপনার সুশাসন প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা এবং প্রতিকার, যা ইচ্ছা লেখেন। প্রতিবন্ধকতার দুর্নীতি আছে, ওভার প্রাইসিং আছে, ঠিক আছে, আমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্সে আমরা নিয়ে আসতে পারেন, দাদা গোষ্ঠীর হচ্ছে একটা চাপ থাকে, অনেক কিছু বলা যায়। দেখেন, তো এগুলো কিন্তু আপনি সরাসরি বইয়ে পাবেন না, এটা আপনাকে পেপার থেকে নোট ডাউন করা লাগবে। এগুলো প্রচুর আসে না, পদ্মা সেতু উন্নয়নে এত কোটি টাকা এক্সট্রা ব্যয় করা হয়েছে, এটা উন্নয়নে ব্যয় বাড়ানো হয়েছে, ওইটা উন্নয়নে আপনার হচ্ছে এমডির বেতন এত টাকা, ওয়াসার এমডির বেতন 14 লাখ টাকা, এরকম প্রচুর নিউজ হচ্ছে। ঠিক আছে, এবার দেখেন অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনের জন্য যোগসূত্র সম্পর্কে আলোচনা করুন। ঠিক আছে, আচ্ছা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচন, ভাই এইটাতে আমি ফাটাই ফেলছি। ঠিক আছে, মানে আমি পারি তো ভাই ডেটা, বুঝছেন, আমি প্রচুর ডেটা পড়ি। আমি কোনো ম্যাপ দিতে পারতেছি না, ডেটা এখানে কোথাও ম্যাপ দেওয়ার কিছু আছে বলেন? ডেটা দিতে পারতেছি না, আমার পরীক্ষা খুব ফ্রাস্ট্রেশনে যাচ্ছে, আমি কি করব, হুট করে দেখি এটা চলে আসছে। দাদা দেখেন আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধি তো 5-7 বছরে মুখস্থ করে যায় সবাই, ঠিক না এনি আপু? 5 বছর নাসির আপু মুখস্থ করছিলেন না এগুলা? 5 বছরের প্রবৃদ্ধি, জি ভাইয়া। ইনফ্লেশন, হ্যান ত্যান। ঠিক আছে, তাহলে আমি কি করছি, প্রথমে প্রবৃদ্ধির একটা চার্ট দিছি, তারপর দারিদ্র্য বিমোচনে আপনার 72 থেকে এই পর্যন্ত একটা চার্ট দিছি, তারপর দুইটার মধ্যে দেখেছি রিভার্স রিলেশন, যখন প্রবৃদ্ধি বাড়ে। দেখেন মুক্তিযুদ্ধের পরপর কি হয়েছে ভাই, মুক্তিযুদ্ধের পরপর হচ্ছে আমাদের প্রবৃদ্ধি প্রায় 0 থেকে হচ্ছে বর্তমানে মনে হয় 5.66% না কত পার্সেন্ট জানো না, নাকি 5% ভুলে গেছি, করি না এখন। ঠিক আছে, এত পর্যন্ত যাচ্ছি আমরা। আর দারিদ্র্য বিমোচন হচ্ছে আমাদের প্রথম দিকে প্রায় 86% দারিদ্র থেকে বর্তমানে 18.7% আসছে। তাহলে প্রবৃদ্ধি যত বাড়তেছে আমার দারিদ্র তত কমতেছে, ব্যস্তানুপাতিক একটা মারাত্মক একটা পাই চার্ট দিয়ে আসছি। মানে এইটাতে মনে হয় আমি ডাটা দিয়ে একদম ভরায় ফেলছে। ঠিক আছে, তাহলে এটা যোগসূত্রে আলোচনা করতে বলতে সুন্দর মতো আপনি দেখাবেন যে প্রবৃদ্ধি যত পারে দারিদ্র তত বিমোচিত হয়। ঠিক আছে, এইভাবে দেখাইতে পারেন। তবে কিছু কিছু ক্ষেত্রে কি আছে আমার দেখা যায় যে প্রকৃত দারিদ্র কমতেছে না, ঠিক আছে, ওগুলো একটু অ্যাড করে দিবেন আর কি, বাট স্টে পজিটিভ। আপনি কি মনে করেন যে শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধি সামাজিক বৈষম্য যে সক্ষম? এটা অবশ্যই না, আমি মনে করি না। এখানে দেখেন কোশ্চেন দেখলে বুঝতে হবে, শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধি, শুধুমাত্র ওয়ার্ডটা একটা নেগেটিভ ওয়ার্ড, তার মানে আপনি অবশ্যই এখানে নেগেটিভ পোর্শনে থাকা লাগবে। ঠিক আছে, যে না শুধুমাত্র না, ঠিক আছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি সামাজিক বৈষম্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে শুধু এটাই না, আরো অনেক ফ্যাক্টর আছে। এইবার আপনি ফ্যাক্টর গুলো 1, 2, 3 নিয়ে আসেন।
ঠিক আছে? এইটাও ভাই আপনি বইয়ে পাবেন না, এটা পত্রিকা থেকে পড়তে, পত্রিকা অ্যাভেলেবেল আর্টিকেল আসে। ঠিক আছে, যে যখনই আপনার কোনো একটা বাজেট আসে তখনই বলে যে সরকার হচ্ছে অতিরঞ্জিত করে অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখাচ্ছে, কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে দারিদ্র্য বিমোচন হচ্ছে, এইবার অনেকগুলো চার্ট ফাট দিয়ে দেয় সব পত্রিকায়। তাহলে এখানে একটা নোটের জায়গা আছে আমার, দেখছেন বেশিরভাগই পত্রিকা থেকে আসতেছে। এবার দেখেন বাংলাদেশের তৈরি পোশাক খাতে শ্রম আইনের প্রয়োগ ও শ্রমিক মালিক সম্পর্কে স্বরূপ বিশ্লেষণ করুন। এই যে দেখেন আমার একটা আপু ফেল করছে, ঠিক আছে, এইটা নিয়ে আপনাদের গত ক্লাসে কথা বলতেছিলাম, এই রিটেনে আমরা একই সাথে রিটেন দিচ্ছি, উনি ফেল করছে। তো ঠিক আছে, এখন দেখেন যে আপনার আপুর সমস্যাটা কি ছিল। ঠিক আছে, আমার খুবই ক্লোজ চিটং এ। দেখেন সমস্যাটা হচ্ছে, দেখেন এইখানে কি বলছে কোশ্চেনটা বোঝেন, বাংলাদেশের তৈরি শ্রম পোশাক খাতে, বাংলাদেশের তৈরি পোশাক খাতে, ঠিক আছে, তৈরি পোশাক, দেখেন উনি কিন্তু মার্ক করতেছে যে ওয়ার্ড মিস করে যাচ্ছে, তৈরি পোশাক খাত সহ মার্ক হবে, তৈরি পোশাক খাতে শ্রম আইনের প্রয়োগ। আচ্ছা ভাই, ঠিক আছে, এবং মালিক শ্রমিক সম্পর্কের স্বরূপ। এখন আমাকে বলেন এখানে কি শ্রম আইন নিয়ে জিজ্ঞেস করছে নাকি শ্রম আইনের প্রয়োগ নিয়ে জিজ্ঞেস করছে ভাই? কি নিয়ে জিজ্ঞেস করছে? শ্রম আইনের প্রয়োগ। প্রয়োগ। এখানে যদি আপনি যদি খালি শ্রম আইন দিয়ে আসে থাকেন, আপনি ভালো করে লেভেল ল পারেন তাহলে হবে না, আপনি ল দিবেন সাথে করে সেটার প্রয়োগটা আছে কিনা সেটাকে আপনাকে জিজ্ঞেস করছে। এইটা নিয়ে হচ্ছে ওই যে আইএলও হচ্ছে প্রচুর মিটিং করতেছিল 46 বিসিএস এর আগে। ঠিক আছে, আমাদের জন্য, আমার জন্য এটা কোনো প্যারাই হয় না, আমি এটা পত্রিকা থেকে পড়ি না, এটা আমি পারি। আমি বিবিএর স্টুডেন্ট ছিলাম, ইন্ডাস্ট্রি রিলেশনস চ্যাপ্টার ছিল, আমি সেখানে 100 নাম্বারের হচ্ছে লেভেল ল পড়ছি, এমবিএতে 100 নাম্বারের পড়ছি, ল পড়ছি আমি সেখানে 100 নাম্বারের পড়া লাগছে, আবার পিজিডি করছি সেখানে 100 নাম্বারের লেভেল ল পড়া লাগছে, 400 নাম্বারের লেভেল ল পড়ে আসছি। So, আমি জানি কি অবস্থা। ঠিক আছে, কিন্তু যারা পারে না তাদের জন্য কিন্তু এটা অত কঠিন না। আপনি জানেনই তো ভাই বাংলাদেশে কোথায় লেভেল ল আপনার অ্যাকুরেটলি মেনটেন করে ভাই? করে না। আপনি না জানলেও কিন্তু খুব ভালো একটা মার্কস এখানে ক্যারি করতেছেন, কারণ আপনাকে লেভেল ল জিজ্ঞেস করা নেই, আপনাকে বলছে প্রয়োগটা হয় কিনা ভালো করে, কিভাবে প্রয়োগ হচ্ছে। লেভেল লতে যদি আপনি পড়েন আপনি জানবেন লেভেল লতে হচ্ছে নারী শ্রমিকদের জন্য আলাদা ওয়াশরুম রাখা লাগবে, কতজন নারী শ্রমিক হইলে কয়টা ওয়াশরুম লাগবে, ঠিক আছে, কতটুক ইয়ার আসার জায়গা থাকা লাগবে, কতটুক সানলাইট আসার জায়গা থাকা লাগবে, লেভেল লতে আছে। আপনি ইনজুর্ড হইলে আপনি হচ্ছেন কতটুকু পরিমাণ আপনার পাবেন, টাকা পাবেন, আপনার যখন বেবি হবে তখন আপনি কি ধরনের পাবেন। আবার শুধু নারীদের ক্ষেত্রে বলতে হবে না, পুরুষদের ক্ষেত্রে বলতে হবে। ঠিক আছে, এবার শ্রমিক মালিক সম্পর্কে সবসময় আমাদের জন্য খারাপ, এটা খুবই সুন্দর করে আপনি বিশ্লেষণ করতে পারতেন। ঠিক আছে, এখানে লেভেল ল চায় না, অনেকে লেভেল ল দিয়ে আসছে, এটাও ভাই আসছে কই থেকে? পত্রিকা থেকে। ঠিক আছে, তারপর দেন বাংলাদেশের পরিবেশগত অবক্ষয়ের মূল কারণ চিহ্নিত করুন। ঠিক আছে, দেখেন বাংলাদেশের পরিবেশগত অবক্ষয়ের মূল কারণ চিহ্নিত করুন এবং দেশের পরিবেশগত অবক্ষয় রোধে আপনি পদক্ষেপ প্রস্তাব করবেন। দেখেন কত আরাম, এইগুলো কোনো কোশ্চেন আপনি যদি জিজ্ঞেস করতো সরকার কি পদক্ষেপ নিচ্ছে তখন গিয়ে কান্নাকাটি করতেন, এগুলো মুখস্থ রাখা লাগে। আপনাকে পদক্ষেপ বলতে বলছে, যা ইচ্ছা তা বলে দেন। আপনি পলিথিনকে ব্যান করে দেন, ঠিক আছে, আপনি গাছ কাটাকে ব্যান করে দেন, ইউ ক্যান ডু এনিথিং যখন আপনার কাছে কি আছে, পাওয়ার আছে, তবে লজিক্যাল দিবেন আর কি। এখন দেখেন পরিবেশগত অবক্ষয়ের মূল কারণ সমূহ চিহ্নিত করতে বলছে, এখানে আপনি যেটা করবেন, আপনার কাছে যদি ডেটা থাকে আপনি 10টা বা 5টা কোশ্চেন, 5টা পয়েন্টকে আপনি অ্যানালাইজ করেন। আর যদি আপনার ডেটা না থাকে, ধরেন আমার মাথায় কোনো ডেটা নাই, তখন আমি কি করব, এই মূল কারণ সমূহ বলছো তো আপনি কারণ সমূহে ফোকাস করবেন, যে 15-20টা কারণ দিবেন। ঠিক আছে, যে যতগুলো কারণ আসা যায়, তবে মাথায় রাখবেন স্যার এগুলো পড়বে না। তো আপনি অবশ্যই প্রথম 2-1টা কারণে খুব ভালো ভালো হচ্ছে কারণ দিবেন। যেমন ধরুন এখানে আমি জানি না এটা কার, এখানে প্রথমে লিখছে বৃক্ষ রোধ, তারপরে জলবায়ু, মরুকরণ, ঠিক আছে, প্রাকৃতিক দুর্যোগ। এগুলো হচ্ছে আপনি দেখবেন যে অ্যাকচুয়ালি সাইকোলজিটা কি, এই কোশ্চেন দেওয়ার সাইকোলজিটা কি। এই কোশ্চেন দেওয়ার 2টা সাইকোলজি আছে। প্রথম সাইকোলজি হচ্ছে উই আর ড্যামেজিং আওয়ার এনভায়রনমেন্ট, উই আর ড্যামেজিং আওয়ার ক্লাইমেট। ঠিক আছে, এটা মানে এখানে মানব সৃষ্ট কারণগুলো আগে দিবেন। এরপরে হচ্ছে বাংলাদেশ মারাত্মকভাবে একটা ভনারেবল কান্ট্রি, ঠিক আছে, ক্লাইমেট ভনারেবল কান্ট্রি প্রচন্ড লেভেলে। ঠিক আছে, বাংলাদেশ খুবই মানে একটা সিভিয়ার লেভেলে আছে। তো এই দুইটা গুলোকে আগে দিবেন, প্রথম 5-7টা খুবই স্মার্ট দিবেন, এরপর এগুলো আপনি আপনার মতো করে দেন। ঠিক আছে, এই জন্য হচ্ছে ভেবে লিখবেন, লিখতে লিখতে ভাববেন না, তাহলে ঝামেলা হয়ে যাবে। প্রথমে ইমপ্রেশনটা আপনার কি করে দেওয়া লাগবে, আপনি একদম ডেভেলপ করে দিবেন। ঠিক আছে, এরপর আসেন দেখেন যে সমুদ্র সম্পদ আহরণ এবং ব্যবহারের ক্ষেত্রে সমস্যার সম্ভাবনা, এইটা ভাই বইয়ে আছে। ঠিক আছে, এই যে ব্লু ইকোনমির সমস্যার সমাধান, এগুলো তো একদম থাকা মুখস্থ করা ছিল আর কি, আমাদের দিয়ে বসাই দিচ্ছে, এগুলো বইয়ে পাবেন, পত্রিকাও আছে। ঠিক আছে, তারপর বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে রোহিঙ্গা সংকট কি ধরনের প্রভাব ফেলবে, এগুলো বইয়ে পেয়ে যাবেন আর কি, পত্রিকা রেগুলার আসে। নারী ক্ষমতায়নে বাংলাদেশের অর্জন এবং প্রতিবন্ধকতা সমূহ
লিখতে বলছে। দেখেন এইটাও খুবই মানে 46 এর কোশ্চেন ইজি ছিল, টিকা ইসতে কম, বদমাইশি বেশি করছে, আমরা তো সবাই টিকতো। ঠিক আছে, 46 ফেল করার কোনো কারণ নেই, কিন্তু 3000 পাস করাইলে মানুষ টিকবে কেমনে? ঠিক আছে, আমি তো 5 জ্যাম করে পরীক্ষা দিচ্ছি, কেমনে ঠিক আছে। দেখেন শুধু এই কোশ্চেনটা যদি আপনি দেখেন তাহলে আমি বুঝতেছি আমার পত্রিকা থেকে কি কি পড়া লাগবে রিটেনের জন্য। আমার 71 পেজ কিছু পড়া লাগবে, আমার হচ্ছে কৃষি নিয়ে পড়া লাগবে, ঠিক আছে, আমার হচ্ছে অর্থনীতি নিয়ে পড়া লাগবে, যেহেতু অর্থনৈতিক প্রবৃদ্ধি দারিদ্র বিমোচন আসছে, আমার উন্নয়ন প্রকল্পের সুশাসন, তাহলে এই টপিকটা পড়া লাগবে, পোশাক খাত, তারপর হচ্ছে পরিবেশ, ক্লাইমেট, সম্পদ, ঠিক আছে, তাহলে আর্থসামাজিক, মানে অ্যাকচুয়ালি আপনার রিটেনের যে সিলেবাসটা আছে ওই সিলেবাসের সাথে যে টপিকটাই ক্লিক করতেছে আপনি সেই টপিকটাই পড়বেন রিটেনের জন্য, শেষ। তো আগে আপনি কোশ্চেন অ্যানালাইসিস করবো, এরপরে গিয়ে আমরা পত্রিকায় হাত দিব, কেমন? পত্রিকা পড়ে আইসা এরপর কোশ্চেন অ্যানালাইসিস যাবেন না, উল্টাই যাবেন, ঠিক আছে। এই গেল আমার বাংলাদেশ। আমি অত বেশি গুলোতে যাব না, আমি ইন্টারন্যাশনালে যাই একটু। ইন্টারন্যাশনাল কনসেপচুয়াল পার্ট তো আমি আগাচ্ছি না, এগুলা পত্রিকা থেকে আসে বা কোনো ইয়া থেকে বই থেকে আসে, এখান থেকে একদম রিসেন্ট থেকে কম আসে আর কি। আমি অ্যানালিটিক্যাল কোশ্চেনে যাচ্ছি আর কি। এটা মনে হয় ট্রাম্প, এটা 46-এর কোশ্চেন, ঠিক আছে। আপনার ট্রাম্প 46-এ লিখছিলাম আমার যতটুকু মনে পড়ে, যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়ার মূল কারণসমূহ চিহ্নিত করুন। বিশ্বাস করেন ভাই, আপনার প্রথম আলোতে একটা আর্টিকেল আসছিল, হেডলাইন আসছিল, হেডলাইন মানে একদম হেডলাইন, ট্রাম্প জিতার পরে, এইটার টাইটেলই এটা ছিল, আমার এখনো মনে আছে, আপনি একটু ঘাটলে পেয়ে যাবেন। প্রথম আলো একটা হেডলাইন ছিল, এটা টাইটেলই এটা ছিল, হেডলাইনটাই এটা ছিল, যে যেসব কারণে ট্রাম্প জয়ী, এই টাইপের একটা টাইটেল ছিল, একদম প্রথম পেজের প্রথম হেডলাইনটাই ছিল এটা, ঠিক আছে। এখন ধরুন আমি তো ভাই পত্রিকা রিভিউ করি, প্রতিদিন পত্রিকা পড়া লাগে, পড়িয়ে পড়তাম আর কি, সুন্দর মতো একেবারে দিয়ে আসছি, মানে একদম ভাষায় দিয়ে আসছি, এটাই লিখছি মানে আমি প্রচুর আর কি, ঠিক আছে। তারপর দেখেন, এইবার দেখেন আমার ফ্রেন্ড, ঠিক আছে, 46 ভাইবা দিয়ে আসছে, আশা করি এবার একটা ক্যারিয়ার পাবে। দেখেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং চীন যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সম্পর্কে কি প্রভাব পড়বে। দেখেন তো ভাই, আমার ফ্রেন্ড এই কোশ্চেনটা ধরতে পারে না, ভুল রেখে দিয়ে আসছে, বাট সামও হয়তো কানেক্ট করতে পারছে, আমি জানি না, ও যেহেতু রিটেন চান্স পেয়ে গেছে আই গেস সে ভালোই করছে। দেখেন এখানে বলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র চীন, ঠিক আছে, বাণিজ্য সম্পর্কে এর কি প্রভাব পড়বে, এর মানে কিসের ভাই? ট্রাম্প নির্বাচিত হওয়ার এটাই নাসরিন আপু, এটাই, যে ট্রাম্প যে জিতছে এটার ফলে এই দুইটার উপরে কি প্রভাব পড়বে, এই যে ও খেয়াল করে না, ও ইউজুয়ালি লিখে দিয়ে আসছে আর কি, ঠিক আছে। দেখেন তাহলে দেখেন এই যে এইগুলো তো ভাই প্রতিদিন পত্রিকায় আসে, প্রতিদিন পত্রিকায় আসে, ট্রাম্প আসার পরে, ট্রাম্প আসলে কেমন হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কেমন হবে চীন বাণিজ্য যুদ্ধ, বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা, এগুলো তো পত্রিকাতে রেগুলার আসে, ঠিক আছে। তার মানে আমি ইন্টারন্যাশনাল একটা পার্টও বাদ রাখবো না, বাংলাদেশে অনেক কিছু বাদ রাখবো, ইন্টারন্যাশনাল থাকেই কম, আমি সব পড়বো। এরপরে দেখেন 25 সালে বাংলাদেশের পররাষ্ট্রনীতির সম্ভাব্য চ্যালেঞ্জ কি হতে পারে। মজার ব্যাপার হচ্ছে এইটাই 24 অগস্টে আমি একটা ভিডিও বানাইছিলাম, এই টপিকে এটা ছিল, আপনাকে দেখছিলেন ইউনূস সরকারের পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জ, এটা একটা ভিডিও বানাইছিলাম। হোয়াট ইজ মজার ব্যাপার ছিল এটা, মানে আমি যেসব কাজ করছি, দেখছিলেন না, মানে 46 আমি যা কাজ করছি, আমি যা ভিডিও বানাইছি, ইভেন 45-এও যতগুলো ভিডিও আপলোড করছি ওইখান থেকে সব কমন আসছে। এইটাও আমি একটা ভিডিও বানাইছিলাম আর কি, একে হুবহু চলে আসছে, আমি সুন্দর মতো লেখা দিয়ে আসছি, ঠিক আছে। তো এইটাও ভাই পত্রিকায় রেগুলার আসে, ইউনূসের সামনে এই চ্যালেঞ্জ, তৌহিদুল ইসলাম স্যার ছিলেন হচ্ছে আমাদের কি এখনো আছেন পররাষ্ট্র উপদেষ্টা, ওনার সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে, রেগুলার পরীক্ষায় আসে, পত্রিকায় আসে, আপনি জাস্ট এটা দেখবেন। এরপর আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশ ভারত সম্পর্ক কেমন হলে সেটি বাংলাদেশের কৌশলগতভাবে লাভজনক হবে মনে করেন, খুবই স্মার্ট একটা প্রশ্ন ছিল। এইটা আবার আমরা ইয়াতে পড়ছি, এটা বইয়ে ছিল, এটা ওই যে আপনার একদম লাস্টের দিকে থাকে যে কি বলে এটাকে, একটা মানপত্র নাকি লিখতে বলা যায়, ভুলে গেলাম, এনিয়াপু কি যেন বলে, রিটেন দিচ্ছেন যে কেউ বলেন তো, লাস্টেরটা কি যেন লিখতে হয় না, ফরম্যাট সহ, খেয়াল আসতেছে না, বলেন বলেন, ইন্টারন্যাশনালে ফরম্যাট সহ লিখতে বলে না, কূটনৈতিক পত্র না কি যেন একটা, যাই হোক ওইখানে এটা ছিল, এটা না থাকলেও এটা লিখতে পারবেন আর কি। দেখেন তাহলে আমরা দেখেন যে বিশ্বায়ন প্রক্রিয়া থেকে আপনার জনবহুল উন্নয়নশীল রাষ্ট্রসমূহ কিভাবে উপকৃত হতে পারে, সেক্ষেত্রে এই সকল দেশে মানব সম্পদ উন্নয়ন নীতি এবং পররাষ্ট্রনীতি কিভাবে সাজানো প্রয়োজন, এগুলো কিন্তু বেশিরভাগই পত্রিকা বইয়ে পাবেন।
ঠিক আছে। ইন্টারন্যাশনাল সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বই আসে পরীক্ষা 2 দিন আগে, 1 সপ্তাহ আগে, 10 দিন আগে, 15 দিন আগে। 15 দিন আগে তো আসবে না, 9 বাই বই ছাপাবে 1 সপ্তাহ আগে, ঠিক আছে। এবং বাজারে খুব একটা ভালো বই পাওয়া যায় না, তো আপনাকে স্ট্রাগল করতে হবে ইন্টারন্যাশনালে। বাংলাদেশে রিটেনে কোনো বই নেই। তাহলে দেখলাম ভাই ইন্টারন্যাশনাল আমি কিছু বাদ দিব না, বাংলাদেশে হচ্ছে আমরা দেখবো যে এই যে ধরেন 10-15টা টপিক আমি নিয়ে আসবো, ঠিক আছে। যেমন ধরেন বাংলাদেশের উন্নয়ন প্রকল্প যতগুলো আছে অবশ্যই এটা ফার্স্ট চ্যাপ্টারে থাকবে, ঠিক আছে। সরকার কি কি প্রকল্প নিচ্ছে, ঠিক আছে, এইটা। এরপরে ধরেন হচ্ছে আমি এই যে জনগণ সম্পর্কিত কোনো কিছু আর কি, ঠিক আছে, মানে ধরেন হচ্ছে উপজাতি, ঠিক আছে, বা জাতি গোষ্ঠী এই টাইপের ড্রেস, ঠিক আছে, চাকমা মা ত্রিপুরা। এরপরে ধরেন হচ্ছে আমি নিয়ে আসবো আমার মনুমেন্ট যতগুলো আছে আর কি। ধরেন একটা নিউজ হচ্ছে যে আপনার সাপোজ একটা নিউজ হয় না যে শুধুমাত্র 16 ডিসেম্বর বা ভাষা দিবস আসলে আমাদের মনুমেন্ট গুলাকে আমরা ক্লিন করি, মানুষ যায় পরিষ্কার পরিচ্ছন্ন করি, সারা বছর অবহেলিত থাকে, এটা নিয়ে কোশ্চেন চলে আসতে পারে মুক্তিযুদ্ধে, ঠিক আছে। যে আমাদের মুক্তিযুদ্ধ পালনটা কি শুধুমাত্র বা ভাষা আন্দোলনটা কি শুধুমাত্র দিবস নির্ভর হয়ে পড়ছে, এটা এটা নিয়ে একটা কোশ্চেন চলে আসতে পারে। সো এটা আমরা দেখতে হবে। এরপর অর্থনীতি নিয়ে আপনি যা পাবেন চোখ বন্ধ করে সব পড়তে হবে, নোট করবো আমরা, ঠিক আছে। এরপরে ধরেন হচ্ছে আপনি ক্লাইমেট ইস্যু, যেমন ধরেন প্রচুর ভূমিকম্প হচ্ছে, তাহলে আপনি ধরেই রাখেন ভূমিকম্প নিয়ে পিলিতে তো রেগুলার আসতেছে, রিটার্নে কোনো একটা সময় চলে আসতে পারে, ঠিক আছে। এই যে আপনি এরকম, তারপর নারী, ঠিক আছে। এরপর ধরেন এখন সুশীল সমাজ, সিভিল সোসাইটি নিয়ে আসার চান্স খুবই বেশি, যেহেতু হচ্ছে গভর্নমেন্ট ইজ রান বাই সিভিল সোসাইটি, ঠিক আছে। এই টাইপের, তারপর ইলেকশন নিয়ে আপনার পিআর পদ্ধতি নিয়ে অনেক কিছু নিয়ে আসতে পারে আর কি, ঠিক আছে। এগুলো আমরা পড়তে পড়তে আমরা আলোচনা করবো আর কি, ঠিক আছে। আপনার কি বোর হয়ে যাচ্ছেন এককভাবে আমি কথা বলতেছি? হুম, বোর হচ্ছেন? আমি আপনাদের শুনতে পাচ্ছি না, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, বোর হচ্ছেন? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে দেখেন এবার দেখি ব্যাংকের পরীক্ষার কি অবস্থা। আপনারা তো অ্যাটলিস্ট সিনিয়র অফিসার দিবেন আর কি, ঠিক না? আপনারা যখন দেখবেন 10 গ্রেড বা আদার যে ইয়েগুলা, ওগুলার চেয়ে আপনার নন ক্যাডারের চেয়ে আপনার ব্যাংকের সিনিয়র অফিসার বা অফিসার অনেক ফার বেটার। কারণ হচ্ছে আপনার প্রমোশন নাই, ঠিক আছে, ওইসব জবে ব্লক পোস্ট এগুলো সব, ঠিক আছে। তো অ্যাসো হইলে তো আপনার অনেক সুবিধা না, 10 বছরে আপনি অনেক আগে যাবেন আর কি। আর ওজি হইলে অনেক সুবিধা। তবে যেহেতু অনেকে রিলিজিয়াসলি হচ্ছে ব্যাংকের জবটা অ্যাভয়েড করে, সো আমি এটাকে খুব একটা প্রমোট করি না, আমি নিজেও ছেড়ে দেওয়ার ট্রাই করতেছি, ঠিক আছে। বাট আপনি যদি কেরিয়ার হিসেব করেন তাহলে আদার দেন আদার জব এটা মানে ফাইন্যান্সিয়ালি বেটার, ঠিক আছে। এবার এটা আপনার পছন্দ অপছন্দের জায়গা আর কি। তো আমরা দেখি, দেখেন ভাই এটা ঠিক কত সালের পরীক্ষা আমার ঠিক খেয়াল নাই আপনার, ঠিক আছে। আমরা দেখি, এটা আমি রিসেন্টলি কালেক্ট করছিলাম বাট ভুলে গেছি। দেখেন, অর্থনৈতিক এবং আর্থিক অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা ও অন্তঃসম্পর্ক নিয়ে আসছে, ঠিক আছে। দেখেন এগুলো হচ্ছে প্রতিদিন পত্রিকায় আসে। দেখেন তো এটা 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 মনে হয় আপনার আমার 2020 ভিত্তিক ক্যাশ মনে হয়, বুঝছেন, আমি ঠিক শিওর না। হ্যাঁ হ্যাঁ, এটা এটা ক্যাশ এই পরীক্ষাটা আমি দিয়েছিলাম, আমার জবও হয়েছিল। এই ফোকাস গুলো দেখে মনে পড়ছে। দেখেন যে অর্থনৈতিক এবং আর্থিক অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা আন্তঃসম্পর্ক, ঠিক আছে। এবং মজার ব্যাপার হচ্ছে আমি আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে একদম ক্লিয়ার ছিলাম না, লেখা দিয়ে চলে আসছে, হয়ে গেছে আর কি। আর্থিক অন্তর্ভুক্তি বলতে কি বোঝায়, কি বুঝায় ভাই? আর্থিক অন্তর্ভুক্তি বলতে বুঝে হচ্ছে আর্থিক যত কর্মকাণ্ড আছে সেখানে সমাজের সর্বস্তরের মানুষের, মূলত হচ্ছে একদম প্রান্তিক লেভেলে মানুষের অন্তর্ভুক্তি। কারণ উচ্চ স্তরের মানুষ তো অন্তর্ভুক্তির মাধ্যমে উচ্চ স্তরে পৌঁছায় আর কি, ঠিক আছে। তো এইটাই হচ্ছে কি আর্থিক অন্তর্ভুক্তি। তার মানে কি হচ্ছে অর্থনৈতিক ও আর্থিক অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা, মানে আমাদের অর্থনৈতিক গ্রো করতেছে বুঝছি, কিন্তু বাংলাদেশের যে ব্যাংকগুলো আপনি দেখেন, আমি যদি ব্যাংকগুলোর কথা চিন্তা করি, সেই ব্যাংকগুলোতে ম্যাক্সিমাম শাখা হচ্ছে শহর কেন্দ্রিক, প্রাইভেট গুলো খুব কমই শাখা গ্রামে। মানে আমি হচ্ছে একদম গ্রামের বেশিরভাগ মানুষকে ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত করতে পারতেছি না। আরো অনেক কিছু আছে এটার প্রয়োজনীয়তা, এইটা নিয়ে প্রতিদিন পত্রিকা আর্টিকেল আসে, ঠিক আছে। এখন এত পার্সেন্ট মানুষ গ্রামে, মানুষরা এই সুবিধা পাচ্ছে না, ওই সুবিধা পাচ্ছে না, অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত পারছে না, ঠিক আছে। এখনো গ্রামে হচ্ছে আপনার ওয়াইফাই সেল করে, জানেন, একটা ওয়াইফাই কিনে ফেলে এরপর পাসওয়ার্ড সেল করে মাসে অনেক টাকা করে নেয়, এটা একটা ব্যবসা কিন্তু, ঠিক আছে। এই ইউজ করা হচ্ছে ওদের, ওরা অনেক কিছু জানে না আর কি ট্যাগ নিয়ে। ওইখানে আপনি যদি ট্রেনের টিকিট কেটে দেন অনলাইনে তখনও টাকা নেই, মানে প্রচুর বাজে অবস্থা, ঠিক আছে। এই যে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি আমরা দাঁড় করাতে পারিনি, বাংলাদেশের অর্থনীতি দৌড়াচ্ছে কিন্তু
মানে সমাজের যারা একটু বড় লোক ওদের মাধ্যমে দৌড়াচ্ছে, ঠিক আছে। এবার দেখেন বাংলাদেশ জার্নি অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পভার্টি রিডাকশন, ঠিক আছে। তাহলে হচ্ছে কি রুরাল ডেভেলপমেন্ট আর পভার্টি রিডাকশনে বাংলাদেশের জার্নি আসছে। বাংলাদেশের জার্নি আসছে মানেই হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের পর থেকে না, বাংলাদেশের জার্নি আসছে। তো বাংলাদেশ কবে থেকে যাত্রা শুরু করে? 1972 থেকে। তাহলে জার্নিতে আমি বর্তমানে 2025-এ আছি, 25 পর্যন্ত বাংলাদেশের রুরাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে আপনার গ্রামীণ পর্যায়ে যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা আগে কি ছিল, এখন কি আছে, পভার্টি রিডাকশন আগে কেমন ছিল, বর্তমানে কি আছে, এগুলো তো একদম যারা বিসিএস প্রিপারেশন ওদের কোনো ব্যাপারই না। আমাদের প্রচুর ডাটা মুখস্থ করতে হয়, আমরা এগুলো পেরে যাই, ঠিক আছে। এবার দেখেন সোশ্যাল মিডিয়া হ্যাজ এনহ্যান্সড হিউম্যান কমিউনিকেশন এন্ড ট্রাস্ট, ঠিক আছে। এটা নিয়ে হচ্ছে আপনার কি একটা আর্গুমেন্ট আসছে। আর্গুমেন্ট মানে কিছু না ভাই, ফরম্যাটটা ভিন্ন, এটা ফোকাস, ঠিক আছে। এখানে সোশ্যাল মিডিয়া কি মানুষের হচ্ছে আপনার কমিউনিকেশন এবং ট্রাস্টকে এনহ্যান্স করছে। একটা পক্ষে লিখবেন, বিপক্ষে লিখবেন, শেষ। তার মানে আমি দেখলাম হচ্ছে কি ভাই, আমি দেখলাম হচ্ছে যে এই ব্যাংক বলেন বা আপনি যদি বিসিএস বলেন, ঠিক আছে, তখন আপনি দেখবেন যে ভাই যে অ্যাকচুয়ালি পড়া সেম। আমাকে এই সেক্টর গুলোতে ফোকাস করা লাগবে, এই সেক্টর গুলো হচ্ছে আমরা কি করব, আমরা আগাবো আর কি, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন চলে যাবো আমাদের সেকেন্ডারি ইস্যুতে। আমরা হচ্ছে কোশ্চেনটা অ্যানালাইসিস করলাম, এখন পত্রিকায় চলে যাবো। অ্যাকচুয়ালি পত্রিকা দেখে দেখে আমরা শিখবো, ঠিক আছে। আজকে একটা বাংলা পত্রিকা দেবো, ইংলিশ পত্রিকা দেবো, এর মধ্যে দেখেন কোশ্চেন নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের। এতক্ষণ যা বললাম, আসসালামু আলাইকুম। জি জি বলেন। লেখাগুলো আমাদের কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে বা কত পেজের মধ্যে লিখতে হবে? কি ভাইয়া? মানে পেজের মধ্যে লিখতে হবে বা কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, মানে কোশ্চেন, উত্তরগুলা? আচ্ছা, আমরা নর্মালি হচ্ছে আপনার ওয়ার্ড হিসাব করি না, আমরা টাইম হিসাব করবেন, ঠিক আছে। যেমন ধরেন হচ্ছে বিসিএস এর একটা প্রশ্ন যদি আমরা দেখে আসি, যেমন এটা, এখানে ধরেন 10টা কোশ্চেন দিচ্ছে আপনাকে 4 ঘন্টা, তাহলে 4 ঘন্টা মানে হচ্ছে আপনার 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট, তাহলে 424, 240 মিনিট, 10 মিনিট দুধ ভাত, ঠিক না? নষ্ট হবে, সাইন করবেন, স্যার এসে একজনকে বকা দিবে, আপনি তাকাবেন, ঠিক আছে, একে লুক টুক দিবেন আর কি। আপনি বিয়ে করেন নাই, পাশের জন্য বিয়ে করেন, একটু মুচকে আসবেন, এবার ধরেন 10 মিনিট গেল আর কি, ঠিক আছে। তাহলে গেল হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। এর মধ্যে আমি কি করব, 10 দিয়ে ভাগ করে 10টা কোশ্চেন লিখতে হবে। তাহলে দেখা যাচ্ছে আমার একটা কোশ্চেন 23 মিনিট আসতেছে। এখন পরীক্ষার শুরুর 23 মিনিট তো ভাই আর পরীক্ষার শেষের 23 মিনিট তো পার্থক্য আছে। পরীক্ষার শুরু 23 মিনিট আপনার কলম কাট দৌড়াবে, আপনার এনার্জি আছে প্রচুর, কিন্তু যখন আপনি 4 ঘন্টা লাস্টের দিকে যাবেন তখন কিন্তু আপনার এনার্জি ফল করবে, তখন আপনার টাইম বেশি লাগবে। সো আমরা ট্রাই করি আর কি, আমি পার্সোনালি ট্রাই করি প্রথম কোশ্চেন গুলো আমি 17-18 মিনিটে লিখার, ঠিক আছে। আমি সব পরীক্ষায় ট্রাই করি 10 মিনিট আগে পরীক্ষা শেষ করে একটু রিল্যাক্স করতে আর কি, ঠিক আছে। তো দেখেন, আর আপনারা সবসময় কোশ্চেন শেষ করে আসবেন, ঠিক আছে। অনেকে কি করে বেশি লিখতে গিয়ে লাস্ট কোশ্চেন কমপ্লিট করতে পারে না। দরকার হলে আপনি 1 পেজ লিখবেন, বাট টোটালি উপসংহার লিখে আসবেন। প্রথমটা আপনি 17-18 মিনিট লিখবেন, আস্তে আস্তে এটা 23 মিনিটে যাবে আর কি গড়ে, ঠিক আছে। তো 18 মিনিটে আপনি যা লিখতে পারেন, ঠিক আছে, আপনার হাতের লেখা ফার্স্ট, ঠিক আছে। আপনি যদি 8 পেজ লিখতে পারেন 8 পেজ লিখবেন, 4 পেজ লিখতে বলে 4 পেজ লিখবেন। ইটস নট অ্যাবাউট পেজ, ঠিক আছে। এটা কত পেজ লিখছেন সেটা ম্যাটার করতেছে না, এটা ম্যাটার করতেছে প্রশ্নটা আপনি গুছিয়ে 2 পেজে লিখছেন না 3 পেজে লিখছেন, 4 পেজে লিখছেন বা 10 পেজে লিখছেন, 20 পেজে লেখেন, সমস্যা নেই। এক্সেস লিখবেন না মানে হচ্ছে ইররিলেভেন্ট লিখবেন না, ইররিলেভেন্ট লিখবেন। আপনাকে 10 নম্বরের জন্য কোশ্চেন চাইছে, আপনার তার 50টা পয়েন্ট দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। ওই লিখতে লিখতে অভ্যাস হয়ে যাবে। ধরেন আপনি 17-18 মিনিট লিখবেন, গুছিয়ে লিখবেন, যত পেজ যায় আর কি, বেশি যাওয়ার সুযোগও নাই। আর ব্যাংকে তো আরো খারাপ অবস্থা, ব্যাংকে ফোকাসের জন্য টাইম পাওয়া যায় মনে হয় সর্বস্ব করলে কত মিনিট, মানে 15 মিনিট করে মনে হয় পাওয়া যায়, 15 মিনিটও লাক্সারি হয়ে যায় মাঝে মধ্যে, কারণ খুব উল্টাপাল্টা ম্যাথে দিলে টাইম পাওয়া যায় না, 10-12 মিনিট পাওয়া যায়। ওই টাইম ধরে ধরে লিখবেন আর কি, ঠিক আছে। আমি আপনাদের করব, আমি আপনাদের হচ্ছে কিছু ফোকাস বা রচনা হচ্ছে চেক করব, যদি আপনারা লিখে দেন আমাকে, লিখে পিডিএফ করে, এরপরে হচ্ছে আমাকে পিডিএফটা দিবেন, আমি এটা পড়বো, পড়ে মার্কিং করবো এবং আপনাদের পার্সোনালি বা গ্রুপের মধ্যে আমি আপনাদেরকে হচ্ছে দিব, অ্যানালাইসিস দিব আর কি, যে কি কি ডেভেলপ করা যেতে পারে, ঠিক আছে, যদি আপনারা চিটিং না করেন।
চিটিং করা না করা মানে যে 20 মিনিটে লিখে দিবেন, 20 মিনিটে আপনি লিখতে পারতেছেন না, আপনি 22 মিনিট লিখছেন, এরকম না। অ্যাকচুয়ালি 20 মিনিটে আপনি যা লিখছেন ওটিকে আমাকে পাঠাতে হবে। আপনার যদি ইন্টারেস্টেড থাকেন ক্লাসের পরে আলোচনা করবো আর কি। আর কোনো প্রশ্ন আছে কি? হয়তো আমরা ইয়াতে চলে যাই, পত্রিকায়। এটাকে রেকর্ড ভিতরে লিখে দেব? না, আমি টপিক দিব, একটা টপিক সবাইকে দিব। এখানে মূলত আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদের একজনের কম্পায়ারমেন্ট দেখাবো, যে উনি টপিকটা এভাবে সাজাইছে, উনি এভাবে সাজাইছে, ঠিক আছে, এবং আপনি কিভাবে সাজাইতে পারতেন লিখার স্টাইলটা শেখার জন্য, ঠিক আছে। আমি টপিক দিব, ঠিক আছে। আচ্ছা, টপিকটা দিয়ে দিব কি, একটা কোশ্চেন দেই না, তাহলে আপনাদের এখান থেকে একটা কোশ্চেন দিই, ঠিক আছে। বিসিএস একটা প্রশ্ন দিই, আপনারা সবাই সেমটা লিখবেন, ঠিক আছে। তাহলে আমি পার্সন টু পার্সনের লেখার স্টাইলটা শেয়ার করে দেবো। 7 নাম্বারটা লিখেন। হ্যাঁ, বাংলাদেশের সমুদ্র সম্পদ আহরণ ও ব্যবহারের ক্ষেত্রে সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করুন। পারবেন? আপনাকে কি লিখবেন? একটু কথা বলেন। জি ভাইয়া, লিখবো। তাহলে আপনার টপিকটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, আমি দিছি চ্যানেলে, একটু গ্রুপে আমাকে জানান কয়জন লিখবেন আর কি। আর এর টাইম থাকবে হচ্ছে 17 মিনিট, 17 মিনিটস, ঠিক আছে। আপনি ঠিক স্টপওয়াচ নিয়ে 17 মিনিট লিখবেন। 17 মিনিট আপনি যতখানি হয় ততখানি লিখবেন, একদম স্টপওয়াচ 17 মিনিট টাচ করছে মানে আপনি এখানে লিখে স্টপ করেই, ঠিক আছে, একটা ওয়ার্ড বাকি থাকলে সেটা বাকি রেখে স্টপ করে জাস্ট ক্যামেরা স্ক্যানে পিডিএফ করে আমাকে পাঠিয়ে দিবেন, ঠিক আছে। গ্রুপে দিবেন। আমি এটা কি করবো, রিটার্ন গ্রুপে দিবেন, কারণ অনেক গ্রুপ তো ভাই, গ্রুপগুলো সব আমি কেটে দিব, সব ডিলিট করবো এই আস্তে আস্তে। সবগুলাকে 2টা গ্রুপ ফেসবুকে নিয়ে যাবো, এখন ফেসবুক ছাড়া কাজ করে টাফ হয়ে যাচ্ছে, 15টা গ্রুপে গেছে। রিটার্ন গ্রুপে দিবেন ভাই, ঠিক আছে। আমি সবগুলো দেখে এরপর আপনাকে একদম পার্সোনালি বসবো আর কি, যে কিভাবে লিখার আরো ডেভেলপ করা যায় আর কি আপনাদের। আসেন ভাই, আর কোনো কোশ্চেন নিচ্ছি না, আমরা চলে যাই হচ্ছে আমাদের ভোকাব ব্যাচে। একটু বলে রাখি, আমাদের একটা ভোকাব ব্যাচ আছে, ঠিক আছে। নট ইটস প্রমোশন, আমি জাস্ট এমনিতে বলি যে এখানে হচ্ছে আপনাকে যেটা করা হয়, আমরা ডেলি স্টার থেকে আপনাকে বা যে কোনো জায়গা থেকে আমরা আপনাকে 20টা 15টা মতো ওয়ার্ড দেই। ওয়ার্ড গুলো হচ্ছে আমরা মিনিং দেই, সিনোনিম দেই, অ্যান্টোনিমস দেই, সেন্টেন্স দেই। এটা পুরোটা হচ্ছে বিসিএস স্টাইলে। বিসিএস এ মিনিং আসে, বিসিএস এ সিনোনিম জিজ্ঞেস করে, অ্যান্টোনিমস আসে, সেন্টেন্স মেক করতে হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার জন্য। আর হচ্ছে এখানে ডেলি একটা পরীক্ষা নেওয়া হয়। তো এই পরীক্ষাটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কেন জানেন? তাহলে আপনি কি করে মাথায় ঢুকে যাবে আর কি। তো আপনি যদি 15টা বা 20টা ওয়ার্ড প্রতিদিন একবার করে পড়েন, 6 মাসে নেক্সট পরীক্ষা 1 বছর পরে 365 দিন, 360 দিন ধরেন 20টা করে যদি আপনি ওয়ার্ড পড়েন, তাহলে কত হচ্ছে? আপনার 20টা বাদ দেন না, 72 না 720, 7200টা হচ্ছে, ঠিক আছে। এতগুলো ওয়ার্ড আপনার মনে রাখার প্রয়োজন নেই। আর এটাকে আমার ক্লাস নেওয়া হবে না, জাস্ট আপনাকে দেওয়া হবে, আপনি নিজে বলবেন, নিজে নোট করবেন। এখানে আমরা পরে আলোচনা করবো। এই জন্য বলে রাখতেছি, কারণ হচ্ছে আপনার ওই দাঁড়ান, পরে হচ্ছে আমি বলতে ভুলে যাবো, এটা মনে করে দিন, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে পত্রিকা দেখি না, আজকে পত্রিকা আছে কিনা আমি জানি না, আমি কোন, আচ্ছা যে কোনো একটা অন করি। প্রথম এটা অন করি। আচ্ছা, দেখেন, আমরা একদম পত্রিকাটা পড়ে এরপরে হচ্ছে দেখবো যে অ্যাকচুয়ালি পত্রিকা থেকে আমার কি পড়া লাগে। স্ক্রিনশটে কি দেখা যাচ্ছে কিনা একটু জানান আমাকে। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখেন যে এটা হচ্ছে আপনার পেপার, আপনি প্রতিদিন এটা পান, ঠিক আছে। প্রথমটা দেখি আমরা এই পাশে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। এটা আমার পরীক্ষার জন্য কি খুব একটা রেলেভেন্ট না, পত্রিকায় সরাসরি এই টাইপের কিছু আসে না, ঠিক আছে। তাহলে আমি এটা স্কিপ করে যেতে পারি, অথবা আপনি পড়বেন, সমস্যা নেই, ঠিক আছে। এখন দেখেন, ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ, ইন্টারন্যাশনাল জন্য খুব বেশি গুরুত্বটাকে দেখে আসছে আমরা, ইন্টারন্যাশনাল নানা ইস্যুগুলো চলে আসতে পারে। এরপরে আসছে হচ্ছে আপনার যে এবার ইরান আন্দোলনের সরকার কি টিকতে পারবে। এইবার দেখেন আপনি নোট কেমনে করবেন। প্রথমত, এই যে ইরানে যে আপনার আন্দোলন হচ্ছে, ঠিক আছে, তাহলে আপনি লিখবেন হচ্ছে ইরান, আপনার একটা নোট খাতা থাকা লাগবে, ঠিক আছে। ইন্টারন্যাশনালটা খুবই ঝামেলাপূর্ণ একটা সাবজেক্ট, যদি আপনি না পড়েন, খুবই ইজি সাবজেক্ট, যদি আপনি রেগুলার নোট করেন এখন থেকে নোট করবেন। আপনি 50 পিসেস প্লেট টিকেন কি টিকেন না, ডাজন্ট ম্যাটার, আপনি এখন থেকে নোট করবেন। এই পড়াটা 51-এ কাজে লাগবে, 52-তে কাজে লাগবে।
আপনাদের সমস্যা হচ্ছে ভাই আপনারা রেগুলার পড়েন না। ঠিক আছে, ইরান যদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, তো আপনি ইরান নিয়ে একটা খাতার মধ্যে প্রথমে ইরান নিয়ে একটা হেডলাইন দিবেন, 5-7টা পেজ 10টা পেজ খালি রাখবেন, ইরান নিয়ে যা পান এখানে ঢুকাবেন আগামী 1 বছর। ঠিক আছে, এবার প্রথমে আপনি ইরানের প্রথম পেজটা সবসময় খালি রাখবেন। এবার ইরানের রাজধানী তেহরান, ইরানে কত সালে স্বাধীন হয়েছে, এত সালে, ইরানে কত সালে বিপ্লব হয়েছে, এত সালে বিপ্লব হয়েছে, ইরানের ম্যাপটা হচ্ছে আমি কি করলাম, এঁকে রাখলাম। ঠিক আছে, তারপর ইরানের মুদ্রা কি এটা, ভাষা কি এটা, জনগণ কি এটা, ডিটেলস লিখলাম। এই পেজে কিছু লিখবো না। পরের পেজে আসেন যে ইরান বিরোধী বিক্ষোভ, সাব হেডলাইন হেডিং দিয়ে আপনি দেখেন বিক্ষোভটা কেন ছড়ায় পড়ছে। প্রথমে আসেন ইরানের অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভ দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে, এটা হচ্ছে মেন। এইখানে থাইমে গেলে হবে না। এইবার আপনাকে দেখতে হবে অর্থনৈতিক অসন্তোষ কেন বাড়ছে, কেন বাড়ছে ভাই বলেন তো কেউ একজন। আমাকে কি শোনা যাচ্ছে? নিষেধাজ্ঞা, হ্যাঁ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। হ্যাঁ, মূলত হচ্ছে এটা মনে আজকে আমি আলোচনা করতেছিলাম, ঠিক না? যেমন ধরুন হচ্ছে আপনার এই যে ইরান রেভলিউশনের পরে ইউএস অনেক স্যাংশন দিয়ে রাখছে, ওই নিষেধাজ্ঞার কারণে মূলত ওরা অনেক সাফার করতেছে, তারপর ওদের থেকে ব্যবসা করতে পারতেছে না, সবাইকে নিষেধাজ্ঞা দিচ্ছে। আর ইউএস স্যাংশন গুলো ডিফারেন্ট, ধরেন ইরানের উপর স্যাংশন দিচ্ছে, আপনি যদি বাংলাদেশ যদি ইরানের সাথে তেল কিনে বাংলাদেশ স্যাংশন খেয়ে যাবে অটোমেটিক, তাহলে কোনো দেশই ইরানের সাথে ব্যবসা করতে যাচ্ছে না। ইরান ব্যবসা করতেছে কি ব্ল্যাক মার্কেটে, চীনের সাথে, রাশিয়ার সাথে, যারা ইউএস থেকে পাত্তা দেয় না, ওদের সাথে খুবই ন্যারো মার্কেটে ব্যবসা করতেছে। তাহলে এইটাও আপনার স্টাডি করতে হবে, ইরানের অসন্তোষটা কেন ভাই। পড়ার মধ্যে মজা না পাইলে আপনি পড়তে পারবেন না। ঠিক আছে, এরপর দেখেন আপনার হচ্ছেন আমরা দেখবো কিছু কোটেশন পাওয়া যায় কিনা, ডেটা পাওয়া যায় কিনা। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখেন ইন্টারনেট বন্ধ করছে, এটা একটা জায়গা, তো আপনি লিখে রাখেন একটা পয়েন্ট দিয়ে ইন্টারনেট বন্ধ। ঠিক আছে, তারপর ধরেন হচ্ছে আপনার এখানে দেখি অর্থনৈতিক সংকটে থাকে ইরানে গত ঠিক আছে, এখানে তেমন কিছু নাই আমি দেখলাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এরপর একটা পার্টে নিয়ে আসেন, সেটা হচ্ছে যে এবারে ইরান আন্দোলন ইরানের সরকার টিকতে পারবে কিনা। ঠিক আছে, তাহলে এবার দেখেন এইটাতে আপনি পড়তে পারবেন। ঠিক আছে, যে কোন কোন কান্ট্রি হচ্ছে চাচ্ছে ওদেরকে নামায় ফেলার জন্য। ঠিক আছে, কোথায় ঝামেলা হচ্ছে, এগুলো হচ্ছে আমি একটু পড়বো, এরপর দেখবো। যেমন ধরুন হচ্ছে এখানে যে দেখেন ওদের হচ্ছে আপনার প্রচুর আপনার কারেন্সি ফল ডিভ্যালুয়েট হয়েছে। ওয়াশিংটন ডিসি ভিত্তিক মিডল ইস্ট ইনস্টিটিউটের ইরান কর্মসূচি পরিচালক আলেক্স ভাতাঙ্কা বলেছেন, এটি শুধু রিয়ালের পতন না, এটা বিশ্বাসের পতন। আপনি এটা কোট করে রাখেন, যেটা কেটে আপনি ইরান নিয়ে কিছু আসতেছে, আমি এটা কোট করবো, ওনাকে কোট করবো। ঠিক আছে, তাহলে আপনি ওনার নামটা লিখবেন, এই ফুল প্যারাটাই হচ্ছে আপনি খাতার মধ্যে কোট করে ফেলবেন, লিখে ফেলবেন আর কি। ঠিক আছে, কোটেশন আমার খাতা তো আপনারা মনে 47 যারা রিটেন ব্যাচে ছিলেন তাদেরকে দিয়েছি আমার নোট খাতা। ঠিক আছে, আমি হচ্ছে আপনাদের যারা রিটেন ব্যাচ তাদেরকেও দিয়ে দিবে এবার অবশ্যই। ঠিক আছে, ওই ওরকম দেখবেন আর কি, আমি সুন্দর করে হচ্ছে কি শুধু কোটেশন গুলো এক পেজে নিয়ে আসি, রেলেভেন্ট জায়গাতে দেই, কোটেশন গুলো অবশ্যই আপনি কোট করবেন। ঠিক আছে, স্যাররা এত কিছু দেখেন, আপনি কোট করতেছেন, কিছু ডেটা দিচ্ছেন, এইগুলো দেখে আর কি, ঘুরে ফিরে কথা বলে সবাই সেম লেখে। তারপর এইটা গেলো ফার্স্ট পেজ। এরপর দেখি সিলিন্ডারের সঙ্গে তিতাস গ্যাসেরও সংকট দুর্ভোগ, এটা আমাদের আসবে না, ঢাকা শুধু নামই মহানগর। ঠিক আছে, এটা আমাদের পরীক্ষার চান্স কম। ছাত্র সংসদ নির্বাচন, জাতীয় নির্বাচন পড়াশোনা, এটাও কি আমাদের পরীক্ষায় আসবে না, বঙ্গবন্ধু প্রতিদিন আসবে না, বাংলাদেশের ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র ভ্রমণ সহজ, এইটা দেখেন। দেখেন যে আমার ইন্টারন্যাশনাল পলিটিক্সে এটা আসতে পারে যে বাংলাদেশের আপনার জাতীয় স্বার্থ কিভাবে রক্ষা করা যেতে পারে। যুক্তরাষ্ট্র হচ্ছে আপনার ব্যবসায়ী, বাংলাদেশি ব্যবসায়ীদের ভ্রমণকে কঠিন করে রাখছে। ঠিক আছে, তো এটা একটু পড়বেন, যদি কোনো কিছু লাগে নোট করবেন, নয়তো আপনি বাদ দিতে পারেন, বাট একবার পড়তে হবে আপনাকে, সব তো নোট করে পারবেন না। ঠিক আছে, এরপর দেখেন পরের পেজে দেখি সিলেটে এটা তো লাগবে না, প্রার্থী ছড়াছড়ি, বিএনপি, এটা হচ্ছে আপনার খবর পেজে হচ্ছে, এমনিতে পরীক্ষা আসার মধ্যে কিছু থাকে না আর কি। ঠিক আছে, তারপর আমরা দেখি ভিতরে বোঝানো হচ্ছে 4 দিন ইমিউনিটি, এগুলো আমাদের বুঝতে পারতেছেন, এগুলো হচ্ছে কি আমার পরীক্ষা। এই যে দেখেন নারী শ্রমিক সম্মেলন, ভাই দেখেন নারী শ্রমিক সম্মেলন, মজুরি বৈষম্যের অবসান দাবি। একটু আগে আমরা লেবাল লটা পড়ে আসছি না একটা কোশ্চেনে 46, আমাকে শোনা যাচ্ছে ভাইরা? জি ভাইয়া। আচ্ছা, এই যে লেবাল ল একটা কোশ্চেন পড়ে আসছি আমরা, যে আপনার লেবাল ল ঠিকঠাক মানা হয় কিনা। ঠিক আছে, আপনি এটা দেন, আমাদের লেবালতে আছে হচ্ছে একজন মানুষ সমান পরিশ্রম পাবে সমাঘাতের জন্য, কিন্তু নারীদেরকে মজুরি বৈষম্য দেওয়া হয়। মজুরি বৈষম্য
বাংলাদেশের অর্থনীতি কি ধরনের সংকট সৃষ্টি করতেছে এই টাইপের পরীক্ষায় চলে আসতে পারে। এখানে দুইটা ব্যাপার, একটা ইকোনমি কানেক্টেড, একটা ওমেন কানেক্টেড, মানে নারীর টপিক সবসময় পরীক্ষায় আসবে। নারীও কানেক্টেড আবার অর্থনীতি কানেক্টেড, ডাবল ইম্পর্টেন্ট। তাহলে মজুরি বৈষম্যটা লিখে রাখেন, এখনো লিখে রাখেন ভাই, যারা 51 দিবেন, রিটেন ব্যাচ লং ব্যাচ আপনার লিখেন, ঠিক আছে, যে কি ভাই আমার মজুরি বৈষম্যটা হচ্ছে পরীক্ষায় আমি নোট ডাউন করবো আর কি, ঠিক আছে। এরপর আপনি দেখেন যে এখানে কোনো এত বড় ডেটাতে আপনাকে এই আর্টিকেল অবশ্যই ডেটা দিছে, ডেটা ছাড়া তো আপনার নর্মালি এই টাইপের কোশ্চেন দিবে না, ঠিক আছে। ঠিক আছে, দেখেন একজন নারী শ্রমিককে একসঙ্গে মানবাধিকার, শ্রমিক শ্রেণী এবং লিঙ্গ বৈষম্য এই 3 স্তরে লড়াই করতে হয়। কি সুন্দর একটা লাইন, এটা লিখে রাখেন আপনি, ঠিক আছে। তারপর দেখেন এখানে যদি কোনো দেয়, এই যে দেখেন শ্রম সংস্কার কমিশনের প্রধান বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, আসন্ন নির্বাচন শ্রমজীবী মানুষের জন্য রাজনৈতিক গুরুত্বপূর্ণ লাগবে না। দেখ এখানে কিন্তু দেয় নাই, বুঝছেন, যে বাংলাদেশে দেখেন নিউজটা তো ভালো হয় নাই, বাংলাদেশে কতটুকু বৈষম্য আছে, নারীরা কতটুকু বৈষম্যের শিকার, একই কাজ করে নারীরা কত টাকা বেতন পায়, এগুলো একটু গুগল করে দেখতে হবে। সব তো এক নিউজে পাবেন না, অনেকগুলো পত্রিকা পড়া লাগে, অনেকগুলো পত্রিকা পড়তে যাবেন না ভাই। আমি জীবনও প্রথম আলো ডেইলি স্টারের বাদে কিছু হাত দিই নাই। এখন বলেন তাহলে ভাই আপনি পারছেন কেমনে? ব্যাপারটা হইতে আছে কিভাবে পড়বেন জানেন? মজুরি বৈষম্য আপনি তো প্রতিদিন সব পত্রিকা পড়া সম্ভব না, আপনি মজুরি বৈষম্যটা নোট করবেন। এবার মজুরি বৈষম্য নিয়ে হচ্ছে আপনি গুগল করবেন, এইখানে আপনি আদার অনেক পত্রিকার আর্টিকেল পাবেন, সেগুলো পড়ে নেবেন, বুঝতে পারছেন? টপিক ধরে সার্চ করবেন, যা আছে পড়ে ফেলবেন। তাহলে আমি ধরুন এটা নোট করলাম আর কি, এখানে দেখে নোট করার মতো কিছু নাই, তাহলে আমি কি করব? হবে না। তাহলে আমি কি করব? এই টপিকে গুগল করে নিব, ভারত বিরোধী রেটরিক নয় চাই জাতীয় সক্ষমতা। এটা খুব ভালো একটা আর্টিকেল হয়েছে। শুধুমাত্র ভারত বিরোধী হলে তো হবে না, ভারতের যদি আমি চাল না আনি, দাম বেড়ে যাচ্ছে, পেঁয়াজ দিনের দাম বেড়ে যাচ্ছে, তাহলে আমার কি করতে হবে ভাই? জাতীয় সক্ষমতা বাড়াইতে হবে। বাংলাদেশ ক্রিকেট টিম যদি আজকে অস্ট্রেলিয়া হইতো, আইসিসি বাদ দিতে পারতো? পারতো না। বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপে ভালো করা নেই, ঠিক আছে, গার্সিয়া করে হয়েছে। যদি সাউথ আফ্রিকা হইতো, ইংল্যান্ড হইতো, অত সহজে আইসিসি বাদ দিতে পারতো না। আমাদের সক্ষমতা বাড়াই দেবে, তাহলে এটা আমার নোট ডাউন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, কিভাবে নোট ডাউন করবো একটু পরে বলতেছি, আগে আমার টপিক সিলেকশনটা বুঝি, ঠিক আছে। আচ্ছা, ইন্টারন্যাশনাল অ্যাকচুয়ালি সব নোট করা লাগে, যেমন ধরেন অর্থনৈতিক মন্দার জেরে ইরান নতুন অস্থিরতা, ট্রাম্পের সামরিক পদক্ষেপ বন্ধ হচ্ছে সিনেট, ঠিক আছে। ইন্টারন্যাশনাল অ্যাকচুয়ালি আপনাকে সবই নোট করতে হবে। বাংলাদেশিকে দেখি আমরা, এই যে দেখেন ভাই, এটা কি আসবে নাকি আসতে পারে না বলেন তো? ইয়েস আসবে। অর নো? এটাতে আসবে, ধরেন এটা 50-তেই চলে আসতে পারে, 47-এ আসার চান্স খুবই বেশি ছিল, 46-এ আসেনি, হুট করে চলে আসবে। ইন্ডিয়ান এ কিন্তু প্রশ্ন ঠিকই আসছে, দেখেন সার্কের পুনর্জীবন কূটনৈতিক অধিকার অর্জিত, মানে এটা 10 তারিখে, এটা লিখে রাখেন আপনারা একটু কষ্ট করে, রিটার্ন যারা দিবেন 10 জানুয়ারি 2026, ঠিক আছে। এই দিনের পত্রিকাটা অবশ্যই পড়তে হবে, সার্ক পুনর্জীবন কূটনৈতিক অধিকার অর্জিত কেন হওয়া উচিত। দেখেন তাহলে আপনি ধরেন এটা এক মিনিট নোট করবেন, তাহলে প্রথমে আমি কি করবো বলতো, নোটের শুরুতে টাইটেল দিব কি? সার্ক। এরপরে প্রথম পেজে সার্ক নিয়ে শুধু বেসিক ডেটা আমি প্রিলিতে পড়ে আসছে। সার্ক এত সালে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে, জিয়াউর রহমান হচ্ছে এটা ইনিশিয়েটর, বা এটাকে উনি প্রথম এটা প্রস্তাব করেন বা এটা শুরু করেন, কোন কোন দেশ সদস্য হয়েছে, পরটা মিটিং হয়েছে, ডিটেলস আপনি প্রিলিতে যা পড়েছেন লিখলেন। এরপরে আপনি চলে যাবেন হচ্ছে পরের কোশ্চেন আর কি, ঠিক আছে, এটা হচ্ছে আপনার কোশ্চেন, ঠিক আছে। সার্ক পুনর্জীবন আপনার কূটনৈতিক অগ্রাধিকার হওয়া উচিত কিনা, এরপর আপনি পয়েন্ট গুলো নিয়ে আসেন, ঠিক আছে। কেন দরকার দেখেন, এই যে এখানে এই যে আমি কিন্তু দেখিনি, অনেকেই বলে ফেলছে যে স্যারকে সক্রিয় করা কেন দরকার ভাই, বাংলাদেশের প্রফিট কি? এটা কি ইমোশনের জায়গা না, আমাকে অবশ্যই জাতীয় স্বার্থের জায়গা এটা। এইবার আপনি হচ্ছেন একটা একটা করে জাস্ট পয়েন্টটা লিখবেন, 2 3 4 করে কিছু পয়েন্ট আছে, পয়েন্ট গুলো নিয়ে আসবেন, শেষ। বুঝতে পারছেন? তারপরে গ্রিনল্যান্ড দখলের চেষ্টায় ভেঙে যাবে ন্যাটো, দেখেন এটাও কিন্তু পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। গ্রিনল্যান্ড আমার, নট অনলি গ্রিনল্যান্ড, আমার ভেনেজুয়েলা, খুবই মারাত্মক কন্টেন্ট, ঠিক আছে। তাহলে অবশ্যই হচ্ছে কি আপনাকে এটা পড়তে হবে। আচ্ছা বলেন তো ডিজিটাল বৈষম্য কোথায় আসছে বলেন তো? 47 রিটেন 47-এ চলে ডিজিটাল আসছে, ডিভাইড। 47 ডিজিটাল বৈষম্যটা চলে আসছে, ডিভাইড হিসাবে আসছে আর কি, একই কথা, ঠিক আছে। ডিজিটাল ডিভাইড মানে ডিজিটাল বৈষম্য। তাহলে দেখেন তো ভাই, বুঝতে পারছেন অ্যাকচুয়ালি হচ্ছে আপনাকে হচ্ছে আগে কন্টেন্ট কোনটা আসে সেটা দেখতে হবে, এরপরে গিয়ে আপনি পত্রিকায় টান দিলে দেখবেন পরীক্ষা চলে আসছে,
ঠিক আছে, এখন দেখেন তো, একটু দেখেন, এই জীবন শেষ হবে আমাদের। ঠিক আছে, তাহলে ডিজিটাল বৈষম্য কি? এইটা এই আর্টিকেল পড়ে তো আপনি ডিটেলস পাবেন না, আপনাকে আরো গুগল করা লাগবে। বাট এখান থেকে আপনি টপিকটা নেন, গুগল করেন। ঠিক আছে, আচ্ছা এবার আপনারা বলেন দেখি, এখান থেকে কি কিছু নোট করা আসতে পারে পরীক্ষায়? ভাইয়া 47 এ তো এসেছিল। চলে আসছে না? তার মানে দাঁড়ান, এটা তো কমন। আচ্ছা আচ্ছা, এইবার দেখেন তো এখানে কি কি আসতে পারে, এটা জুম করতে পারবেন স্ক্রিনে ক্লিক করে। প্রথম হচ্ছে আপনার জাপানের সঙ্গে প্রথম ইপিএ। দেখেন আপনার জাপান বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈষম্য বাণিজ্য, এটা ভাই তো নোট করতে হবে আপনাকে। ঠিক আছে, অবশ্যই এই যে আপনাদের রিটার্নের ক্লাস কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে। ঠিক আছে, আপনারা অবশ্যই ভাই এখান থেকে নোট করবেন যে এটা, এগুলো আপনি খুঁজে পাবেন না গুগলে সার্চ করে। ঠিক আছে, যে কোন অর্থ বছরে জাপানের সাথে আমদানি রপ্তানি কত হয়েছে আমার। ঠিক আছে, এবং দেখেন সবগুলা হচ্ছে 42-47, তাহলে 19-20 আমরা কি রপ্তানি উদ্ধৃত ছিলাম নাকি ডেফিসিটে ছিলাম? আমদানি কম রপ্তানি বেশি, ভালো পর্যায়ে ছিলাম। ঠিক আছে, 20-21 উল্টায় গেছে, আমদানি করছি বেশি রপ্তানি কম। ঠিক আছে, আপনার তারপর 21-22 হচ্ছে কি আমার আমদানি কম রপ্তানি বেশি, এটা ভালো আমাদের জন্য। ঠিক আছে, তারপর আপনার 22-23 হচ্ছে আমদানি 260, 171, এটা তো পুরো বাস খেয়ে গেছে আমরা 22-23-এ। 23-24 দেখেন এইটা তো আমরা একটু বাস খেয়েছি। ঠিক আছে, তারপর আমরা মোটামুটি কখনো ডেফিসিটে থাকি, কখনো আবার ডিভিডেন্ডে থাকি আর কি। ঠিক আছে, তো এটা নোট করতে হবে আপনাকে, এটা এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ জাপান কিন্তু আমার জন্য অনেক বড় একটা ফ্যাক্টর ইকোনমিতে। ভোটের আগে প্রবাসী আয়ের চাঙ্গা ভাবে লাগবে না। ঠিক আছে, দেখেন হঠাৎ বললো বৈদ্যুতিক চুলার বিক্রি, ভাই আমার লাগতেছে না পরীক্ষায়। ঠিক আছে, তারপর এগুলো আমাদের দেখলে বুঝবেন যেগুলো লাগবে না। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন। এখন দেখেন ফ্রিতে কি করবেন, রিটার্নে কি করবেন। দেখেন এটা একটু বলা হয় নাই, যেমন আমি জাপানের ইস্যুটাতে আসি। ঠিক আছে, রিটার্নের জন্য আপনি আসতে পারে জাপান বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন, এটা নিয়ে লিখেন। ফ্রিতে আসতে পারে হচ্ছে কি ভাই, যে কোন দেশের সঙ্গে প্রথম ইপিএ হয়, কোন দেশের সাথে প্রথম ইপিএ হয় ভাই, জাপানের সাথে। এটা প্রিলিতে আসবে, একই জায়গা থেকে প্রিলিতে আসবে, একই জায়গা থেকে রিটার্নে আসবে। ঠিক আছে, এই তো শেষ। বলেন কোনো প্রশ্ন আছে কিনা? ভাইয়া নোটটা কি প্রতিদিনই করব নাকি আমি উইকলি করব? না না, প্রতিদিন পড়বো বাট নোট ডেইলি ডেইলি, বুঝছেন। আপনি যখন আপনি বিসিএস প্রিপারেশন নেবেন, আপনি যাচ্ছেন অ্যাডমিন হইতে, হ্যাঁ, আপনি যাচ্ছেন পুলিশ হইতে, এসপি, কিংবা হচ্ছে আপনি ফরেনে যেতে যাচ্ছেন, আপনাকে রেগুলার পত্রিকা পড়া লাগে। ঠিক আছে, এখন পত্রিকা মানে তো পত্রিকা না, পত্রিকা মানে আমি দেখলাম পত্রিকা মানে আমার বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়া হচ্ছে, পত্রিকা মানে ইন্টারন্যাশনাল পড়া হচ্ছে। ঠিক আছে, আপনার কিন্তু এক্সট্রা করে ইন্টারন্যাশনাল আর মানে আপনি তো পড়ে ফেলতেছেন এটা। ঠিক আছে, সো আপনি রেগুলার হচ্ছে নোটে করবেন। আপনারা অনেকে, একটু বলে রাখি আপনাকে না, সবাইকে বলতেছি, আপনাদের আরেকটা মিস্টেক হচ্ছে অনেকে, আপনারা হচ্ছেন কালেক্ট করেন, জমান। ঠিক আছে, একসাথে অনেকগুলো আর্টিকেলকে আপনি কালেক্ট করেন, এরপর ভাবেন আমি পরীক্ষার আগে পড়ে রাখবো। অনেকে আবার কি করেন, আবার অনেকে হচ্ছে আপনি ওই যে কেটে কেটে জমা রাখেন আর কি। এইটা হচ্ছে মিস্টেক ভাই, জীবন এগুলো পড়া হয় না, পড়া হবে কিন্তু কখনই আপনার পরীক্ষায় এটা 10% বেশি কাজে আসবে না। কেন ভাই? কারণ হচ্ছে পত্রিকা পড়ে তো আর আপনি পরীক্ষা লিখতে পারবেন না। পরীক্ষায় আসবে কোশ্চেন, আপনাকে ওই আর্টিকেলটা জিস্ট আকারে নোট করতে হবে। ওই নোটটা হচ্ছে আপনি পরীক্ষায় লিখবেন। নোটটা করতে হয় নিজেকে। আমি প্রচুর নোট করছি, 45 থেকে আমি নোট করি, 45 থেকে আমি ভিডিও করে আপলোড দিই। ঠিক আছে, এখন দেখেন, ঠিক আছে, যে ধরেন আপনি নোট করছেন আর আমি নোট করছি, আপনি নোট করেন না, আপনি আমারটা পড়ে যা পারবেন আমি আপনার চেয়ে বেশি পারবো না। কারণ ভাই নোট তো আমরা করি 5টা-7টা পত্রিকা পড়ে, আর্টিকেল পড়ে, 2টা বই হাতের কাছে রেখে আমাকে জিস্ট টাকায় নোট করি। নোট মানে জিস্ট, কিন্তু মাথার মধ্যে তো ওই বইগুলো ওই যে একবার পড়ছি রয়ে গেছে। নোটে তো আমি বিস্তারিত লিখবো না, আরেকজনের নোট নিয়ে দৌড়াদৌড়ি করবেন না, নিজে নোট করবেন ভাই। 10-15টা টপিক বলে দিব, হ্যাচকে নোট করবেন, 10-15টা টপিক থেকে ইন্টারন্যাশনালে আসবে। বুঝে গেছে ব্যাপারটা? আসছে না? 47 তো কমন আসছে না বলেন? একটা উল্টাপাল্টা দিছে ভাই ইন্টারন্যাশনালে, এগুলো দিবে। ঠিক আছে, 45 একটা দিছে, কি জানি একটা দিছিল, ডেটা সিকিউরিটি না কি হ্যান ত্যান, এগুলো কয়েকটা থাকবে, বাট ম্যাক্সিমামই দেবেন কমন চলে আসবে। নোট করবেন নিজে প্রতিদিন, একটা আর্টিকেল আসছে প্রতিদিন নোট করতে বসে যাবেন। ঠিক আছে, ভালো হবে পরীক্ষা। আর কোনো প্রশ্ন আছে কিনা বলুন? রেফারেন্সটা ওখানে যে ছকটা আছে, ইয়েস ছকটা দেওয়ার পর রেফারেন্স কি দিব? রেফারেন্স দিতে হবে, এটা ভালো একটা কোশ্চেন।
যেমন ধরেন হচ্ছে এটা রেফারেন্স হিসেবে আপনি অনেক কিছু ইউজ করতে পারেন। রেফারেন্স আহামরি কঠিন কিছু ব্যাপার না, আবার অনেক সহজ একটা ব্যাপার। ঠিক আছে, কঠিন এবং সহজ ডিপেন্ড করে হচ্ছে আপনি কিভাবে সাজান আর কি। ঠিক আছে, দেখেন ভাইয়া শুধু সম্পাদকীয় গুলা যদি পড়ি, মানে ওই যে বইগুলা পাওয়া যায় না সম্পাদকীয় সমাচার এগুলা থেকে, মানে এগুলোতে তো একটু গুছায় লিখে না, হুম, তাহলে ওগুলা পড়লে হবে না? আমার কি আবার নোট করতে হবে? আপু নোট করেন। ঠিক আছে, নোট এই জন্য আপনি করবেন, ওরা গুছায় লিখে কিন্তু ওরা একটা আর্টিকেল থেকে গুছায়। ঠিক আছে, আপনি যখন একটা মানে এই যেটা বললাম আর কি, ধরেন ইরানের, আপনি ইরান নিয়ে এই যে আপনি প্রতিদিন আপনি অনেকগুলো আর্টিকেল পাবেন। ঠিক আছে, and প্রতি আর্টিকেল গুলাকে ওরা হচ্ছে ধরেন একটা আর্টিকেল হচ্ছে গুছায় লিখছে, ওরা তো আর আপনার সব আর্টিকেল গুছায় লিখবে। এই ধরেন হচ্ছে আপনার ইরানের আন্দোলন হলো 15 দিন, 15 দিনে প্রচুর আর্টিকেল আসছে। এই 15 দিনের আর্টিকেলে হচ্ছে আপনি কি করবেন, আপনি একটু একটু করে ধরেন 10 পেজে আর্টিকেল থেকে 10 লাইন নিলেন, এইভাবে হচ্ছে আপনি সাজাবেন। এখন আপনার সাজানো আর ওই 80 টাকার বইয়ের সম্পাদকীয় সাজানো তো এক জিনিস না ভাই। ঠিক আছে, আপনি যদি চান ভাই আমি পারতেছি না, তাহলে আমি বলবো যেটা পারেন সেটা করেন। আপনি এখন বলছেন ভাই আমার ভালো লাগে না, টাইম পাই না, তাহলে তো আর হবে না। ঠিক আছে, আমি সবসময় সাজেস্ট করি আপনি নিজে নোট করবেন, নিজে। ঠিক আছে, 47 আমি নোট করে দিছি। 47 নোট করে দেওয়ার একটা কারণটা হচ্ছে 47 আমি পরীক্ষা দিচ্ছি না, কিন্তু ওদের নোট করে দিচ্ছিলাম, কারণ হচ্ছে ওই খুবই কম সময় ছিল, খুবই কম সময়। ঠিক আছে, বাট এখন এটা সুযোগটা নাই। ঠিক আছে, বুঝে গেছে আপু? আর কোনো জি ভাইয়া। প্রশ্ন আছে? ও শিট, ভাইয়া প্রথম আলো আর মানে ডেইলি স্টারের বাইরে আর কোনো পত্রিকা পড়তে মানা করতেছেন আর কি। আচ্ছা আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া শুনতে পাচ্ছি। আমি হচ্ছে বের হয়ে গেছি, আমার ট্যাব হচ্ছে আর লোড নিচ্ছিল না, ওটা অফ করছে, একসাথে বের করেছে। যাক, রেকর্ডিং গেল, আবার মার্চ করতে হবে মনে হচ্ছে, সেটা ঝামেলা হয়ে গেল। আচ্ছা, পার্ট 1 পার্ট 2 আপলোড দিব আর কি। ওকে, একটু দাঁড়ান, আমি তাহলে এবার একটা ডেইলি স্টার নিয়ে আলোচনা করি। ঠিক আছে, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, ধৈর্য ভাইয়া রাখেন। রেফারেন্সের বিষয়টা একটু বলেন। রেফারেন্সের বিষয়টা, ইয়েস, রেফারেন্সের বিষয়টা বলা হয় না। ভাইয়া যখন চলে গেছিল তখন আরেকজন মেইল আমাদের স্টুডেন্ট আরেকটা কোয়েশ্চেন করছিল, ওনার কোয়েশ্চেনটা একটু নিও। ও হ্যাঁ, হ্যাঁ, বলেন না। ভাইয়া বলতেছিলাম যে মানে প্রথম আলো ডেইলি স্টারের বাইরে আর কোনো পত্রিকা পড়া লাগবে না, এটাই তো? ওই যে যেটা বললাম আর কি ভাই, পত্রিকা আপনার পড়া হয়ে যাবে, ওই যে কোনো একটা আর্টিকেল আসবে, আর্টিকেলটা তো প্রথমত একদম ফুলফিল ওয়েতে সুন্দর করে দিবে না। একটা আর্টিকেল তো ফুল টপিকটা সুন্দর করে আসে না, তখন আপনি ওই টপিকটা দিয়ে গুগলে সার্চ করবেন। সার্চ করলে আপনি বাংলা আর্টিকেল পাবেন, ইংলিশ আর্টিকেল পাবেন, তখন ওইখান থেকে আপনি পড়বেন। অ্যাকচুয়ালি আপনি যখন পড়তে যাবেন তখন আপনি দেখবেন আপনার 8টা 9টা পত্রিকা পড়া হয়ে যাচ্ছে। যেমন আমি যেটা করতাম আর কি, আমার বেশিরভাগই আপনার নোটগুলো যাই হচ্ছে আল জাজিরা থেকে, কিন্তু আমি কিন্তু আল জাজিরার ওয়েবসাইটে কখনো যাই নাই। আমি কি করতাম, ওই যে আমার কোনো একটা আর্টিকেল পড়লাম, আর্টিকেল একটা পড়লাম, ওই আর্টিকেল যেমন গাজা যুদ্ধ নিয়ে হচ্ছে হতাহতের সংখ্যা এত, ঠিক আছে, এইটা নিয়ে হচ্ছে আমি আর্টিকেল করলাম, এই কি বলে, এইটা নিয়ে হচ্ছে আমি পড়লাম। ঠিক আছে, পড়ার পরে আমি দেখলাম এটা আমার কাছে কি হচ্ছে না, অ্যাপ্রোপ্রিয়েট ফিল হচ্ছে না, বা ডেটা কম মনে হচ্ছে। ঠিক আছে, সরি আমি একটু ইয়ে, তো ধরেন হচ্ছে আমি গাজার যে হতাহতের সংখ্যা বা এই ক্রাইসিসের ফলে ভাইয়া স্ক্রিনশট অফ হয়ে গিয়েছে। স্ক্রিন শেয়ার করিনি এখন। ঠিক আছে, যে আপনি কি কি ধরনের ক্রাইসিস ফেস মানে ওইখানে কি কি হয়েছে আর কি। তো দেখলাম হচ্ছে ওইখানে আপনার এত বেশি রাবেল ক্রিয়েট হয়েছে, মানে হচ্ছে আপনার ধ্বংসস্তূপ এগুলো ছড়াইতে নাকি আপনার 30 বছর লাগবে। এই ডাটাগুলো তো প্রথমত আসে নাই। তা আমি যখন প্রথমত একটা ডাটা পাইছি, আমি বুঝতেছি যে এখানে আরো ইস্যু আছে। আমি গুগলে সার্চ করার সাথে সাথে আল জাজিরা পাইছি, বিবিসি পাইছি, নিউ ইয়র্ক টাইমস পাইছি, ওগুলা পড়ে পড়ে হচ্ছে কি করে ফেলছে, ওগুলো পড়ে পড়ে আমি আপনার ওই আপনার কি বলে এটাকে, মানে নোটটা বাড়াইছে আর কি। So, যদিও আমি প্রথম আলো ছাড়া অন্য কোনো পত্রিকা পড়ি নাই, বাট আর্টিকেল পড়ছে। ভাই বুঝতে পারছেন কি বলতে যাচ্ছি আমি? আমি বুঝতে পারছি ভাই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। So, এমন না যে আপনি পড়বেন না, পড়বেন, তবে
ওইভাবে আর কি। টপিকটা নিবেন এখান থেকে, পড়েন এবার সব পত্রিকা থেকে। আসেন, স্ক্রিনশট দেখা যাচ্ছে কিনা বলেন আমাকে একটু। হ্যাঁ আচ্ছা। আচ্ছা, এই যে রেফারেন্সের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই যে দেখেন, ধরেন ট্রাম্প, ভেনেজুয়েলায় ট্রাম্পের সামরিক পদক্ষেপ বন্ধ চায় সিনেট। আপনি এটাই ধরেন পত্রিকা, এটা কোট করছেন, ধরেন এটাই কোট করছেন, যদি এটা কোট করার কিছু নেই, ধরেন এটাই করছেন আর কি। এখন আপনি আপনি হচ্ছেন কি দিবেন রেফারেন্স, ঠিক আছে? প্রথমত রেফারেন্স দেওয়া লাগে কিনা এগুলো একটা ফ্যাক্ট। রেফারেন্স আপনি দিবেন, ডেটার ক্ষেত্রে রেফারেন্স দিবেন, ঠিক আছে? আপনি কোনো কোটেশন দিচ্ছেন তখন রেফারেন্স দেওয়াই লাগবে, ঠিক আছে? যেমন আমি একটা 45 একটা সুন্দর কোটেশন দিছিলাম, একটা বাচ্চা মেয়ে, 14 বছর নাকি 7 বছর আমি ঠিক ভুলে গেছে, একটা বাচ্চা মেয়ের কোটেশন ছিল, ঠিক আছে? যে এরকম ছিল যে মানে আমার সুন্দর পরিবার ছিল, বাবা মা ছিল, ভাই বোন ছিল, ঠিক আছে? এখন সবাইকে ওরা মেরে ফেলেছে, এখন কেউ নাই, আমি একা, আমি জানি না আমি এখন কি করব। খুবই সহজ একটা বাংলা না, আমি জানি না আমি এখন কি করব, শুধু এটা আমি কোট করে দিছি, লিখছে আল জাজিরা, ঠিক আছে? তো আল জাজিরা সার্চ করলে উনি পেয়ে যাবে স্যার, ঠিক আছে? ভুং বাং কাজ করবেন না ভাই, আপনি ভুলেও যদি একটা ফেক কিছু বানায় দেন, স্যার যদি ভুলেও সার্চ করে দেখে একেবারে কেরিয়ার নষ্ট হয়ে যাবে। চিটিংবাজি করবেন না, কোটেশন বানানোর ট্রাই করবেন না। এখন দেখেন ভাই, এটা আপনি কোড করতেছেন, আপনি রয়টার্স ও এএফপি, এটাকে আপনি কোড করতে পারেন। রয়টার্স ও মানে হচ্ছে ও মানে অ্যান্ড আর কি, এএফপি, আপনি এটাকে কোড করতে পারেন। আপনি সরাসরি প্রথম আলোকে কোড করতে পারেন, ঠিক আছে? প্রথম আলো কয় তারিখ? 10 তারিখে পত্রিকা, 10 জানুয়ারি প্রথম আলো, ঠিক আছে? তার মানে হচ্ছে প্রথম আলো মূলত নিউজটা নেয় নাই, প্রথম আলো রয়টার্স এএফপি থেকে নিছে, তাহলে আপনি এএফপি কে কোড করতে পারেন, আপনি হচ্ছে রেফারেন্স ইউজ করতে পারেন, আপনি প্রথম আলোকে রেফারেন্স ইউজ করতে পারেন, ঠিক আছে? তবে একটা কাজ করবেন না, যেমন ধরুন হচ্ছে আপনি ডেটার ক্ষেত্রে অনেককে দেখছি ভুলটা করে আপনারা, যেমন ধরুন হচ্ছে এটা, এই যে দেখেন ডেটা কোডটা, আপনি রেফারেন্সটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং রপ্তানি ব্যুরো মানে ইপিবি, ঠিক আছে? ইপিবি এবং হচ্ছে বিবি থেকে নেওয়া হয়েছে এটা। আবার অনেকে আপনি চাইলে এটাকে প্রথম আলো দিতে পারেন, যেটা প্রথম আলোতে আসছে, বাট এই কাজটা করবেন না, খুব বিরক্ত হয় স্যার। প্রথম আলো কোনো বেশি সোর্স অফ ডেটা না, ঠিক আছে? এই ডেটাটা মূলত হচ্ছে ইপিবি, তারপর বিবিএস মানে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ ব্যাংক। যখন আপনি ডেটা দিবেন ভাই, অবশ্যই আপনি কি দিবেন, এইগুলা দিবেন। রেফারেন্স দিলে অবশ্যই একদম প্রতিষ্ঠানের রেফারেন্স দিবেন, পত্রিকার রেফারেন্স দিবেন না, ঠিক আছে? এখন যেমন ধরুন হচ্ছে আপনি পত্রিকার রেফারেন্স কি দিতে পারেন, আপনি পত্রিকার রেফারেন্স দিতে পারেন হচ্ছে ওই যে যেটা বললাম, যে গাজাতে আপনার যে ধ্বংসস্তূপ সৃষ্টি হয়েছে সেটা সরাইতে 20 বছর লাগবে সাপোজ, এটা আল জাজিরা বলতে পারে, এটা আল জাজিরা কোট করতে পারে আপনাকে। কিন্তু বাংলাদেশ এবং জাপানের মধ্যকার যে এক্সপোর্ট ইম্পোর্ট, এটা কয়েকটা প্রতিষ্ঠান বলতে পারে, জাপানের সরকার, বাংলাদেশ সরকার, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের এক্সপোর্ট প্রমোশন নিয়ে যারা কাজ করে বিবিএস, ওরা বলতে পারে। কিন্তু প্রথম হলো কি বলছি, ডাজন্ট ম্যাটার ওই ডেটার ক্ষেত্রে, ব্যাপারটা বুঝছেন? সো আপনারা যারা রেফারেন্স দিবেন, ঠিক আছে, ওই একটু খেয়াল রাখবেন কাকে রেফারেন্স দিচ্ছেন। আর তাহলে আমরা, জি ভাইয়া দেখা যাচ্ছে। ঠিক আছে, স্ক্রিন অন থাকবে এখন, জানেন আমাকে। এখন দেখেন ভাই, ডেইলি স্টার থেকে আমি কি বলবো, আমি মূলত এখন মোবাইল থেকে আসছি যেহেতু এখানে ডিস্টার্ব করতেছে। ডেইলি স্টার থেকে ভাই, অ্যাকচুয়ালি আমি ডেটা বা হচ্ছে নোটের জন্য ডেইলি স্টার পড়ার খুব একটা প্রয়োজন নাই, কারণ হচ্ছে আপনি এগুলো সবগুলোই বাংলার জন্য পেয়ে যাচ্ছেন, বাংলা পত্রিকা থেকে পাচ্ছেন। আপনি ইংলিশের জন্য আপনি আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমস বা বিভিন্ন ইস্যু আপনি পাচ্ছেন, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি আপনি হচ্ছেন ডেইলি স্টার কেন পড়বেন? তাহলে আমি ডেইলি স্টার পড়বো, প্রথম কারণটা হচ্ছে আমার ওয়ার্ডের জন্য, ভোকাবের জন্য, ঠিক আছে? ভোকাব। এরপরে হচ্ছে আমি কেন লিস্টে পড়বো, আমি দেখবো আমার সেন্টেন্সের স্ট্রাকচার আমি যত বেশি স্মার্ট করতে পারি আমার নাম্বার তত বেশি বাড়বে, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে আমার ভোকাবের জন্য, একটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, আর একটা হচ্ছে ট্রান্সলেশন। তাহলে ট্রান্সলেশনটা সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যেই পড়ে যাচ্ছে। এর বেশি কারণে আপনার হচ্ছে লিস্টটা পড়া লাগবে না। এখন দুইটা ইস্যু এখানে অ্যারাইজ হবে। প্রথম ইস্যুটা কি ভাই, যে অ্যাকচুয়ালি বিসিএস এ বা আপনার ব্যাংকে যে ভোকাবটা আপনার প্রিলিতে আসে, এইটা অ্যাকচুয়ালি ডেইলি না পড়লেও হয়।
ঠিক আছে, আপনি প্রিভিয়াস ইয়ারের আপনি ওই যে OnePlus এর যে ভোকাব বইটা প্রিভিয়াস ইয়ার বিসিএস গুলো পড়া মাত্রই হচ্ছে আপনি কি ভোকাব বেশিরভাগই আপনি পেয়ে যাবেন। তাহলে এখানে অ্যাকচুয়ালি আপনি ডেলিস্টার কেন পড়তে যাবেন? ঠিক না, কোশ্চেনটা মাথায় আসতে পারে। প্রথম ইস্যুটা হচ্ছে যে ডেলিস্টার মূলত আপনার ভোকাব বাড়াবে হচ্ছে যেটা আপনার ফোকাস রাইটিং এ কাজে লাগবে, মাথায় রাখবেন। ব্যাংক আর বিসিএস একটা জায়গাতে সেম, একটা হচ্ছে আপনার হচ্ছে ফোকাস রাইটিং। ফোকাস রাইটিং এ মানে বানা লেখা লাগে ভাই, বুঝছেন? ব্যাংক বিসিএস এ মানুষ মনে করে ফোকাস লাগে না, ফোকাস মানে হচ্ছে কি ব্যাংকে লাগে ভাই। ব্যাংকে আপনি যত বানায় লিখেন বিসিএস এর একটা পরীক্ষা তার চেয়ে বেশি বানায় লেখা লাগে, কিচ্ছু কমন পাবেন না আপনি, বাংলা বোথ ইংলিশ। ঠিক আছে, তাহলে হচ্ছে ভাই আমি কি করব, আমি অবশ্যই হচ্ছে এখানে আমি ট্রাই করব যত সহজে কিছু ইংলিশ ওয়ার্ড পড়া যায়। ঠিক আছে, যেমন ধরেন সাবমার্জ অর্থ কি ডুবে যাওয়া, ক্যাপসাইজ অর্থ কি ডুবে যাওয়া, কিন্তু দুইটা ডুবে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, এই ইস্যুগুলো আপনি পাবেন হচ্ছে ডেলি স্টারে। ঠিক আছে, তাহলে ডেলি স্টারে কি করবো, ডেলি স্টারে হচ্ছে আপনি প্রতিদিন হচ্ছে 15-20টা ওয়ার্ড পিক করবেন যেটা আপনি জানেন না, সাপোজ আর কি। ঠিক আছে, ধরেন হচ্ছে আপনি এটাকেই দেখেন যে ভায়োলেন্স এগেনস্ট এ ফেলো অ্যাক্টিভিস্ট, ঠিক আছে, গেটিং সিরিয়াসলি ওয়ার্ড অ্যাবাউট নেম ব্লা ব্লা ব্লা, তো কঠিন ওয়ার্ড খুঁজে বের করি আমরা। ঠিক আছে, ধরেন আমি পারি না, ধরেন আমি ইনভেস্টিগেশন ওয়ার্ডটা আমি পারি না। ঠিক আছে, তো আপনি ইনভেস্টিগেশন ওয়ার্ডটা হচ্ছে একটা নোট করবেন, খাতায় নোট করবেন। কিভাবে বলি, আমরা ভোকাব ব্যাচে যেভাবে দেই আপনাদেরকে। ঠিক আছে, প্রথমে লিখবেন ইনভেস্টিগেশন। ঠিক আছে, মানে হচ্ছে ওয়ার্ড, প্রথমে ওয়ার্ড। ইনভেস্টিগেশন কি, এটা কি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, মানে হচ্ছে আমাকে দেওয়া লাগবে হচ্ছে পার্সন স্পেস কি। ধরুন এটা নাউন, পাশে ম্যান লিখে দিলাম, এটা নাউন। এটার মিনিং কি, ইংলিশে মিনিং লিখবেন, বাংলায় না, কারণ হচ্ছে বিসিএস ইংলিশে মিনিং লিখতে হয়। মিনিং লিখবেন আপনি, সিনোনিম লিখবেন 4-5টা, এবং হচ্ছে অ্যান্টোনিমস লিখবেন 5টা বা 4টা, 2টা 3টা, যতগুলো পারেন আর কি আপনি। ঠিক আছে, এখন দেখেন সিনোনিম গুলো লিখবেন হচ্ছে কি হিসাবে ভাই, ওই ওয়ার্ড অনুযায়ী, পার্টস অফ স্পিচ অনুযায়ী। আপনার যদি ভার্বের সিনোনিম লিখতে বলে আপনি সিনোনিমটা কি ফর্মে লিখবেন ভাই, ভার্ব। আপনি যদি নাউনের সিনোনিম জিজ্ঞেস করে আপনি নাউন ফর্মে সিনোনিম দিবেন। এইখানে অনেকে কি করে আসে, ভার্ব দেয় হচ্ছে নাউন, এখন এটা নাম্বার দেয় কিনা এগুলো তো আসলে পিএসসি কি করে আমরা জানি না। অনেক কোচিং সেন্টারে বলে দেয়, অনেক কোচিং সেন্টারে বলে দেয় না। এখন আমরা তো ভাই রিক্সে যাবো না, আমাদের চাকরি দরকার, শুরুতেই বলছিলাম এটা আমাদের চাকরি দরকার। আমি হচ্ছে একদম যেটা প্যারালেস সেটা আমি ভাববো, আমার প্যারালেস হচ্ছে কি, যে ফরমেশন চাই আমি সেই ফরমেশনে দিব। এরপর অ্যান্টোনিমস, এরপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সেন্টেন্স মেকিং। সেন্টেন্সে আপনাকে অবশ্যই ওই ফর্মে ওই পার্টস অফ স্পিচে লেখা লাগবে। আপনার ইনভেস্টিগেশন দিয়ে কোনো ওয়ার্ড আসলে আপনি ইনভেস্টিগেশন দিয়েই লিখবেন সেন্টেন্সটা। আপনার ইনভেস্টিগেটরি দিয়ে আসলে ইনভেস্টিগেটে যাবেন আপনি। ঠিক আছে, মানে ওই সেম ওয়ার্ডটা রাখার ট্রাই করবেন, অ্যান্টোনিম রাখার ট্রাই করবেন আর কি। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি প্রতিদিন 10টা-15টা ওয়ার্ড হচ্ছে কি করবেন, নোট ডাউন করবেন। ঠিক আছে, তো এবং বারবার দেখবেন, বারবার পড়বেন, দেখবেন এগুলো মাথায় রয়ে যাবে। ডেলি স্টার বড় জোর 200 কঠিন ওয়ার্ড ইউজ করে, 200। আপনি টানা যদি 1 মাস ডেলি স্টার এভাবে নোট করতে থাকেন, 200 ওয়ার্ড যেদিন আপনার শেষ। ঠিক আছে, ডেলি স্টারে একটা আর্টিকেল পড়লে আপনি 10 বার এমিট ওয়ার্ডটা পাবেন, এমিট। পাবেন নাকি, দেখেন দেখেন আর পাই কিনা, পাবেন, এটা দিয়ে দেয় আর কি, যে কোনো জ্ঞান যাবেন তো এমিট ওয়ার্ড, এরকম অনেকগুলো ওয়ার্ডের মধ্যে ঘুরপাক খায়। ঠিক আছে, তাহলে আপনাদের কাজ হচ্ছে কি করা ভাই, এগুলো নোট ডাউন করা। এখন আমরা যে ভোকাব ব্যাচটা করি সেখানে হচ্ছে এই ওয়ার্ড গুলো আপনাকে এই ফরম্যাটে দিয়ে দেই। ঠিক আছে, এবং হচ্ছে 20টার মতো পরীক্ষা নেই মাসে, তো ঘুরে ফিরে দেখা যাচ্ছে কোর্স মাত্র 50 টাকা আর কি, কিছু পড়াই না, জাস্ট পরীক্ষা নেই আর ওয়ার্ড দেয় আর কি, আপনারা চাইলে ভর্তি হতে পারবেন। এখন দেখেন, আসেন দেখি এবার ওয়ার্ড স্ট্রাকচারে আমি কি করব। একটা সুন্দর একটা লম্বা লাইন দেখি, এই প্রথম লাইনটাই অনেক বড়, দেখেন অন ডিসেম্বর 20, 2025, দেখেন এই যে দেখেন। ঠিক আছে, আপনি আপনি যে তারিখ লিখবেন না আপনার ফোকাসের রচনায়, মাঝে মধ্যে তারিখ লিখার এই ফর্মেটে লিখতে পারেন আপনি, অন ডিসেম্বর 20, 2025। ঠিক আছে, এ ফিমেল স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট এট ঢাকা ইউনিভার্সিটি শেয়ার্ড এ স্ক্রিনশট অফ এ ফেসবুক পোস্ট দ্যাট কল দ্য ভায়োলেন্স এগেনস্ট এ ফেলো অ্যাক্টিভিস্ট। এখানে আসলে তো কঠিন না সেন্টেন্স, এটা কঠিন সেন্টেন্স দিয়ে আমরা শুরু করতে পারি। একটু দাঁড়ান, একটু খোঁজা লাগে তো, প্যারা। এই যে দেখেন এই সেন্টেন্সটা দেখেন, খুব ইন্টারেস্টিং। দ্য হোলি শবে বরাত, ঠিক আছে, কমা দ্য নাইট অফ ফরচুন, কমা
দেখছেন এখানে কমাটা, এখানে কমা, ঠিক আছে। উইল বি অবজার্ভ থ্রু আউট দ্য কান্ট্রি টু নাইট উইথ ডিউ রিলিজিয়াস কি ফেভার। এখন দেখেন ফারভার, এই ওয়ার্ডটার অর্থ কি আমি ঠিক এই মুহূর্তে মাথায় আসতেছে না, ঠিক আছে। এখন দেখেন আমি ইংলিশে খুবই মানে ভোগাবে অনেক স্ট্রং এমন না, কিন্তু সিস্টেমেটিক ওয়ে তাকাইতে পারলে স্ট্রং হওয়া লাগবে না। দেখেন এইখানে মূলত মেইন গেমটা খেলছে এইখানে। আচ্ছা বলেন তো, দ্য নাইট অফ ফরচুনটা বাদ দিলে কোনো সমস্যা আছে? দ্য হোলি শবে বরাত উইল বি অবজার্ভ থ্রু আউট দ্য কান্ট্রি, কোনো সমস্যা? একটু কথা বলেন আমার সাথে, আমার একটু কথা বলতে সুবিধা হয় আর কি, ঠিক আছে ঠিক আছে। তাহলে দেখেন এই যে আপনি আপনি চাইলে হচ্ছে এইটা, এই পার্টটুকু আপনি সামনে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। দ্য নাইট অফ ফরচুন একটা হাইফেন দিয়ে দ্য হোলি শবে বরাত উইল বি অবজার্ভড। তাহলে আপনি যখন হচ্ছে কোনো ফোকাসে যাবেন, এটা আপনি মানে বিসিএস বা ব্যাংক, আপনি ট্রাই করবেন যে এই যে দেখেন আপনি এখানে কমা পাইছেন না, তাহলে এই কমা দিয়ে হচ্ছে কানেক্ট করে লিখতেছে, মানে এই হোলি শরবতকে হচ্ছে ওরা এক্সপ্লেন করতেছে এটা আসলে কি, এটা হচ্ছে দ্য নাইট অফ ফরচুন, ঠিক আছে। আবার কিছু কিছু জায়গায় দেখবেন হাইফেন দিয়ে কানেক্ট করতেছে, দাঁড়ান আমি দেখাই, ডাবল হাইফেন ইউজ করে, সিঙ্গেল হাইফেন ইউজ করে, এইগুলো হচ্ছে একটু শিখার ট্রাই করবেন। তাহলে যেটা হবে যে স্যাররা প্রথম লাইনটা এগুলো দিয়ে শুরু করলে দেখবেন স্যাররা খুশি হয়ে যাচ্ছে, একটু পজিটিভ ভাইব চলে আসে। এই যে দেখেন, এই যে দেখেন এখানে হাইফেন কয়টা দিচ্ছে দেখা যাচ্ছে? কয়টা ভাই? দুইটা। দুইটা, ঠিক আছে। তাহলে দেখি আমরা একটু ব্যাপারটা, দাঁড়ান আমি একটু অ্যালো স্পিক দিয়ে রাখি, আমরা কথা বলতে পারবে না কোশ্চেন করলে। আমার খুবই মানে এখন আসলে সত্যি কথা বলতে আমি সেশন নিতে ইচ্ছা করতেছে না, মানে ওই সুন্দর মতো করে আগাচ্ছিলাম, হুট করে নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেল, আমার এখন কথা বলতে ইচ্ছা করতেছে না, মানে মুডটাই নষ্ট হয়ে গেছে। বাট যেহেতু হচ্ছে আমাদের টাকা পয়সা নেই, আমাদের ফ্রি ভার্সন ইউজ করতে হবে। আসেন দেখি আমরা, তাহলে দেখেন দ্য রিপোর্ট সেইড, ঠিক আছে, যে সামথিং পিপল আর ইনজুর্ড ডিউরিং দ্য ভায়োলেন্ট ইনসিডেন্টস, ঠিক আছে, দ্য মেজরিটি অফ হুইচ ওয়ার লিঙ্ক টু পিএনপি, ঠিক আছে, ড্যাশ 500, আপনি কি 550 ইনসিডেন্টস কমা অ্যাকাউন্টিং ফর এত পার্সেন্ট অফ টোটাল, ঠিক আছে। যদিও নিউজটা আবার পলিটিক্যাল হয়ে যাচ্ছে, যাক আমরা জবের জন্য পড়তেছি। দেখেন এখানে মূলত ডাবল হাইফেনটা কেন দিচ্ছে আবার দেখি আমরা, একটা রিপোর্ট বলছে, সেই রিপোর্টটা বলছে, দেখেন দ্য রিপোর্ট সেইড, তার মানে হচ্ছে আপনি যখন হচ্ছেন কোনো ধরনের রচনার মধ্যে কোনো রিপোর্টকে আপনি মেনশন করতে যাচ্ছেন, ঠিক আছে, তাহলে আমরা অনেক সময় ওয়ার্ড খুঁজে পাই না, রিপোর্ট কি করে, রিপোর্ট হচ্ছে লেখে, তা আপনি রিপোর্ট সেইড দিতে পারবেন, ঠিক আছে। তাহলে এটাও একটা শিখার জায়গা। এত পিপল আর ইনজুর্ড ডিউরিং দ্য ভায়োলেন্ট ইনসিডেন্টস দ্য মেজরিটি অফ হুইচ ওয়ার লিঙ্ক টু বিএনপি, একটু কিন্তু শেষ করা যেত। এরপরে দেখেন এইটা হচ্ছে একটা কানেক্টর, ঠিক আছে, এসে কানেক্ট করছে কি, ঠিক আছে, অ্যামাং দ্যাম, এটা ফুল স্টপ দেন, এটা ফুল স্টপ দিলে আপনি কি করতেন, ঠিক আছে, আপনি দিতেন হচ্ছে, ঠিক আছে, যে অ্যামাং দ্যাম 550 ইনসিডেন্টস, ঠিক আছে, অথবা দে আর লাইবল ফর 550 ইনসিডেন্টস, ঠিক আছে, অ্যাকাউন্টিং ফর 91.7% অফ দ্য টোটাল। তাহলে এখানে দুইটা সেন্টেন্সকে হচ্ছে আপনার ডাবল হাইফেন দিয়ে কানেক্ট করছে, ঠিক আছে। তাহলে আমরা ওই যে বললাম না, যেটার সাথে আপনি কানেক্ট করবেন তার পাশেই কিন্তু আপনার কি করা লাগবে, এটা এনলার্জ করা লাগবে, ওটার পাশে ওরা এটা নিয়ে আসছে। তাহলে দেখেন ডাবল হাইফেনটা ইউজ করছে। এইভাবে আপনি সিঙ্গেল হাইফেন দেখবেন, কমা দিয়ে আপনার নিয়ে আসতেছে, কখনো কখনো দেখবেন হচ্ছে এটা সামনে নিয়ে আসতেছে, পিছনে নিয়ে আসতেছে, এগুলো কিন্তু খুবই কমন আর কি, ঠিক আছে। আপনি যদি আরেকটা ইয়ে দেখি আমরা, এই যে দেখেন এইখানে হচ্ছে ডাবল হাইফেন ইউজ করছে, দেখেন জাস্ট একটু পড়লে আপনি বুঝবেন। এখানে লেখা আছে কি ভাই, যে জুলাই চার্টার, এখান থেকে দেখেন ড্রাফটিং দ্য জুলাই চার্টার এ সেট অফ 84 রিফর্ম প্রপোজালস, ঠিক আছে। এই যে বললাম না এমিট ইউজ করে ডেইলি লিস্টটা দেখেন, এমিট পাইছেন, এরকম অনেক এমিট পাবেন, ঠিক আছে। এট কার্বিং প্রাইম মিনিস্ট্রাল পাওয়ার্স, কার্বিং মানে হচ্ছে কমানো, প্রাইম মিনিস্টারের পাওয়ার কমাইছে, পার্লামেন্টারি হচ্ছে স্ট্রেংথেন করছে, মানে হচ্ছে কি করছে, জুলাই চার্টারে মোট 84টা রিফরমেশন প্রপোজাল আছে। তাহলে জুলাই চার্টার, তাহলে এটা অ্যাকচুয়ালি কি, জুলাই চার্টারকে এক্সপ্লেন করছে হচ্ছে এই ডাবল হাইফেন দিয়ে। সেম ভাবে হচ্ছে আপনি ধরেন একটা প্র্যাকটিস করেন না, যে রাফি ভাইয়ের ক্লাস, ঠিক আছে, এইবার হচ্ছে ডাবল হাইফেন দেন, খুবই বোরিং, ঠিক আছে, ভাই খালি একাই কথা বললে, আমাদের কথা বলার সুযোগ দেয় না, মাঝে মধ্যে কানেকশন চলে যায়, ঠিক আছে, পার্টিসিপেন্ট 70 থেকে অর্ধেক হয়ে যায়, তাও রাফি ভাই
ফ্রি ভার্সনে ক্লাস নেয় কারণ সে গরিব। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি এক্সপ্লেন করলেন আর কি। ঠিক আছে, আপনি হচ্ছেন যেটা এক্সপ্লেন করার সময় হচ্ছে আপনি, আমরা নর্মাল কি করি, ঠিক আছে, আমরা কি করি বলেন তো, হুইচ ইউজ করি, কি ইউজ করি, আমি হচ্ছে ধরেন দ্য জুলাই চার্টার হুইচ ইজ এ সেট অফ, এইবার হুইচ, তাহলে এইগুলোকে কানেক্টর গুলোকে বাদ দিয়ে আপনি জাস্ট ডাবল হাইফেনটা ইউজ করেন। ইজি, মানে তো কিছুই না রে ভাই। আপনি এখানে ওই কনজাকশন ইউজ করতেছেন, আপনি জাস্ট এখানে কি কাইটা দিয়ে ডাবল দুইটা হাইফেন মেরে দিচ্ছে নাকি, কোনো সমস্যা নাই। এই ব্যাপারগুলোই মূলত আপনি পত্রিকা থেকে, ডেইলি স্টার থেকে শিখবেন। ডেইলি স্টার যে এফোর্ট দিয়ে লিখে ভাই, আপনি কখনোই দেখবেন না ওরা হচ্ছে এআই ইউজ মেরে দিচ্ছে, আপনি প্রচুর পত্রিকা পাবেন এআই মেরে দিচ্ছে। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখেন এইগুলো হচ্ছে আপনি ডেইলি স্টার থেকে শিখবেন, যে কিভাবে লিখতেছে একটা সেন্টেন্সে, ওই আপনার একটা পার্টকে সামনে নিয়ে যাচ্ছে, সাবজেক্ট হিসেবে নিয়ে আসতেছে, পিছনে নিয়ে যাচ্ছে, মাঝখানে বসাচ্ছে। ঠিক আছে, দেখেন বিএনপি সেক্রেটারি, আমি একটু পলিটিক্যাল না পড়তে যাচ্ছি আসলে, কিন্তু সব পলিটিক্যাল চলে আসি, দাঁড়ান ইন্টারন্যাশনাল দেখি আমরা। এই দেখেন আবার ইমিট, ওকে, আবার কল চলে আসছে। আচ্ছা, শোনা যাচ্ছে না, এখানে ভালো আমি আর্টিকেল পাচ্ছি না। ভালো লাইন পাচ্ছি না। দেখি এখানে পাইলে পাবো, নাইলে আমরা, সমস্যা নেই। এই যে দেখেন, এটাকে দেখেন, এখানে হচ্ছে আপনার বয়সগুলা বা এই ডেটাগুলো আপনি কিভাবে নিয়ে আসবেন। ঠিক আছে, সরি, ঠিক আছে, দেখেন তাহলে এই এজটা হচ্ছে উনি বয়সটা দিছে না ভাই। তো আমি যখন হচ্ছে এই যে কোনো একটাতে হচ্ছে এজটা মেনশন করতে হয় না আমার, যে যেমন ধরেন আমি তো কোট করলাম না যে 14 বছরের একটা বাচ্চা, ধরেন হচ্ছে এটা মেয়ে ছিল, যেহেতু ধরেন জেরিন, সাপোজ আপনাদের কেউ না ভাই, এমনি ইমাজিনারি জেরিন, তাহলে কমা, জেরিন কমা 14 কমা, তার মানে হচ্ছে কি ভাই, জেরিনের এজটা বুঝাচ্ছি আমি। তাহলে আপনারা যখন হচ্ছে ধরেন ট্রান্সলেশন করতেছেন, 14 বছর বয়সী জেরিন, ঠিক আছে, বললো আমার, ঠিক আছে, যে আমি এখন কি করব, আপনারা লিখি কি নর্মালি, যে আপনার হচ্ছেন জেরিন হু ইজ ইয়া কি 14 ইয়ার্স ওল্ড হ্যাজ সেড দ্যাট, এইগুলা হচ্ছে ট্রান্সলেশনে আপনারা একটু অ্যাভয়েড করবেন। ঠিক আছে, এই দেখেন কত সুন্দর করে বলছে, আপনার কি জেরিন কমা 14, ঠিক আছে, এইভাবে আপনারা আগাইতে পারেন আর কি। তাহলে দেখেন অ্যাপার্ট ফ্রম শফিকুর 55, ঠিক আছে, তার মানে এই দুইটা কমা দিয়ে হচ্ছে আমি বয়সটা বুঝাচ্ছি। অ্যান্ড ইজ ওয়াইফ বিথি, দেখেন এইখানেও দুইটা কমা দিয়ে আমি 40 মানে বয়সটা বুঝাচ্ছি। ঠিক আছে, অ্যান্ড দ্য আদার অ্যারেস্টিস, ঠিক আছে, তার মানে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আর রূপালী খাতুন 35, সুফিয়া বেগম 55, বোথ ডোমেস্টিক ওয়ার্কার্স এট দ্য হাউস হোল্ড। তাহলে ব্যাপারটা বুঝছেন, আপনি বয়স এইভাবে হচ্ছে কি করতে পারেন, আপনি নিয়ে আসতে পারেন। এটা আপনি ট্রান্সলেশনে, এটা আপনি ফোকাসে, এটা আপনি যে কোনো জায়গাতে ইউজ করতে পারেন। ঠিক আছে, আবার দেখেন এখানে দ্য অ্যারেস্ট ফলোড এ কেস ফাইল্ড বাই দ্য ভিকটিমস ফাদার, এ হোটেল এমপ্লয়ি, তার মানে হচ্ছে ভিকটিমের ফাদার হচ্ছে একজন হোটেল এমপ্লয়ি, মানে উনি হোটেলে জব করে আর কি। আমি যখন এই ধরনের কোন ধরনের ধরেন এই যে ওর বাবাকে নিয়ে এক্সট্রা ডাটা দিচ্ছি আমি, তাহলে আমরা নর্মালি হচ্ছে কি করতেছি, আমি হচ্ছে ওই যে ভিকটিমস ফাদার হু ইজ এ হোটেল এমপ্লয়ি, এইভাবে হচ্ছে ইউজ না করে জাস্ট আমি হচ্ছে হয় হাইফেন দিয়ে অথবা কমা দিয়ে লিখে দিচ্ছি এ হোটেল এমপ্লয়ি। ঠিক আছে, আমি ভাই ইংলিশে আপনাদেরকে পড়াই না ব্যাচ, কারণ হচ্ছে আমি ইংলিশে অনেক সুপারব না। ইংলিশে আপনি খুব ভালো যদি ফোকাস রাইটিং শিখতে চান, মানে ইংলিশের এই টেকনিক গুলা আমি পারি, কিন্তু আমি ওই যে কখনো ইংলিশ পড়াই নাই, আমি গুছিয়ে টার্ম গুলো বলতে পারতেছি না। আপনি খুব ভালো যদি পড়তে চান, আমি সাজেস্ট করবো হচ্ছে আপনার ওই যে একিলিস বার্নার্ড, মানে হচ্ছে সুমন ভাই, খুব ভালো ইংলিশ, উনি আমার গুরু মানুষ ইংলিশে, ওনার থেকে আমি শিখছি, আমি আপনাদের জাস্ট
ধরে দিচ্ছে আপনি কেমনে পড়বেন, কেমনে জানবেন আর কি। ওনার আমি ব্যাচে পড়ছিলাম, কিছু শিখলাম, এরপর নিজে নিজে খুঁজে খুঁজে বের করছি কখন আমি ডাবল সেমিকোলন ইউজ করতে পারবো, কখন আমি হাইফেন ইউজ করতে পারবো, কখন আমি কমা ইউজ করতে পারবো। ঠিক আছে, আপনাদের কাজ বা একটু এফোর্ট দেওয়া লাগে। আপনাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন, আপনারা চান স্যার পড়ায় দিবে, বইয়ে থাকবে পড়ে ফেলবো, কেউ নোট করে দিবে, এইগুলো হবে না। এইভাবে আপনি ক্যাডার হইতে পারবেন না। নিজে এফোর্ট দিয়ে নিজের পরিশ্রম করে যখন আপনি পড়বেন তখন দেখবেন হচ্ছে ভাই আপনি সামনে আগে যাবেন, এছাড়া সম্ভব না। আপনারা ভাই আল্লাহর রহমতে আমি যদি কম্পেয়ার করি, আমি কি করতাম জানেন, আমি আপনাদের পড়াতাম এই যে 50 টাকা কোর্স ফি তো আমরা দিয়ে আপনাদেরকে ওয়ার্ড গুলা দিচ্ছি, এইগুলো আমি খাতা দেখাইছি, রিটেন ব্যাচে খাতা দেখাইছিলাম গতবার, বাকি লং ব্যাচে আমি ভুলে গেছি। আমি কি করতাম জানেন, নিজে হাতে হাতে এই কাজটা করতাম ভাই। আমি এখন খাতার ছবি দিতে পারবো আপনাদের, এখনো আছে। আমি ওয়ার্ড লিখতাম, সেটা নাউন নাকি প্রোনাউন, ও আচ্ছা শুধু এটাই করতাম না, আমি সেটার পার্টস অফ স্পিচ লিখতাম, তারপর সেটা অ্যাডজেক্টিভ ফর্ম লিখতাম, ভার্ব ফর্ম লিখতাম, সিনোনিম লিখতাম, অ্যান্টোনিম লিখতাম, সেন্টেন্স লিখতাম, আমি নিজে লিখতাম হাতে খাতায়। আমার প্রচুর ওয়ার্ড নোট করা আছে যখন প্রিপারেশন নিতাম, বুঝছেন। And আপনাদের সমস্যা হচ্ছে ভাই আপনাকে কি করা লাগবে, রেডিমেড খাওয়াই দেওয়া লাগবে। এই মেন্টালিটি থেকে আপনি বেরোতে না পারলে ভাই অ্যাডমিন, ফরেন, কাস্টমস এগুলো ভাই আপনার জন্য না। এখানে যারা আসে তাদের মধ্যে আমি যেটা দেখলাম যে অ্যাডমিনে যারা আসছে সবচেয়ে কম পরিশ্রম করছি মনে হয় আমি। আমাদের কলিগদের যখন স্ট্রাগল শুনছি পড়াশোনা নিয়ে, আমার চেয়ে বেশি স্ট্রাগল করছে। আমি তো সেই হিসেবে অনেক আরামসে একটা চাকরি পাইছি। ঠিক আছে, এখন আপনারা আরো আরাম চাইলে হবে না, বুঝতে পারছেন ব্যাপারটা। সো পড়বেন পড়ার মতো, ঠিক আছে। আর বাজারে যত বই আছে কিনে ফেলবেন ভাই, টাকা কামাইতে পারবেন, সমস্যা নেই, আল্লাহ দিবে। ঠিক আছে, কিন্তু পড়াশোনা নিয়ে টাকা খরচ এগুলো হচ্ছে চিন্তা ভাবনা করবেন না। তাহলে হচ্ছে ডেইলি স্টার আমি রাখবো ভোকাবের জন্য প্রথমত। আচ্ছা, আরেকটা জিনিস বলা হয় নাই ভাই, ফোকাসের জন্য খেয়াল রাখেন। ধরেন আপনি আপনি একটা ফোকাস লিখবেন, প্র্যাকটিস করবেন না বাসায় লিখে লিখে, 2 পেজ 3 পেজ ইংলিশে না দেখে লিখবেন, ফ্রি হ্যান্ড রাইটিং হিসেবে লিখবেন, মুখস্থ না করে লিখবেন। লিখার পরে আপনার মেইন কাজ থাকবে কি জানেন, মেইন কাজ থাকবে কমন শব্দগুলো খুঁজে বের করা, যে কোন শব্দটা আপনি বেশি ইউজ করতেছেন। ঠিক আছে, যেমন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইনক্রিজ, এই ওয়ার্ড গুলো আমি প্রচুর ইউজ করি না সবাই। আপনি যদি খাতা নিয়ে বসেন, আপনি দেখবেন যে আপনার ফুল 3 পেজ বা 4 পেজের মধ্যে টোটাল ওয়ার্ড হচ্ছে 50টা। আপনি 50টা ওয়ার্ডকে বানায় বুনে এদিক ওদিক করে লিখতেছেন। এটা সবাই আমরা করি, আমরা ইংলিশে বস না। আপনার যেটা কাজ থাকবে, এই 50টা ওয়ার্ড হচ্ছে বা 20টা ওয়ার্ড আপনি খুঁজে বের করবেন, যে ওয়ার্ড গুলো আপনি বেশি লিখেন খাতার মধ্যে। আপনি এগুলার সিনোনিম গুলো শিখে ফেলবেন, একটু কঠিন। ঠিক আছে, এইবার যখনই আপনি ফোকাস লিখবেন তখনই আপনি কি করবেন, কঠিন সিনোনিম গুলা দিয়ে লিখবেন। যেমন ইনক্রিজের জায়গায় স্কাই রকেটিং মানে ইনক্রিজ হওয়া, তারপর কমে যাওয়া মানে কার্ভ, কার্ভ মানে কমে যাওয়া, ডিক্রিজ হওয়া। তারপরে হচ্ছে ধরেন আপনি সুন্দর, স্প্লেন্ডিড ওয়ার্ডটা ইউজ করতে পারেন, মানে একটু কঠিন করে ইউজ করবেন আর কি। সিগনিফিকেন্ট ওয়ার্ডটা ইউজ করেন ইম্পর্টেন্সের জায়গায়, সব কিছুতে ইম্পর্টেন্স লিখে দিই আমরা। তো এইভাবে আপনি জাস্ট 20-30টা ওয়ার্ড লিখবেন, এটা হচ্ছে রিপ্লেস করবেন সহজ ওয়ার্ডকে, তাহলে দেখবেন ভাই ওই 20টা ওয়ার্ড আপনি ফাটাই ফেলতে পারবেন। এরকম একটা লিস্ট আমার কাছে আছে, আমি দিয়েছিলাম মনে হয়। তবে সবাই যদি ওই 20টার মধ্যেই থাকেন আমার লিস্টের মধ্যে, তাহলে তো ভাই সবাই সেম হয়ে যাবেন, ঠিক না? সবাই নিজের লিস্ট বানান। আমরা ক্লাসের ঠিক শেষ পর্যায়ে চলে আসছি, একটু বলে রাখি আমাদের ভোকাব ব্যাচ আপনারা জানেন, এবং রিটেন ব্যাচে ভর্তি চলতেছে। কালকে ক্লাস শুরু হবে। রিটেন ব্যাচে যারা আছেন কালকে ক্লাস মিস করলে ভাই মার খাবেন, ঠিক আছে? ক্লাস মিস করা যাবে না, কালকে ক্লাসটা ভালো হবে, কারণ আমরা একদম সব সাবজেক্ট নিয়ে আলোচনা করে ফেলবো। এরপর আমরা পড়াতে চলে যাবো, পারি কাজ দিব, ঠিক আছে? এবার ডিফারেন্ট হইতে আগাবো আর কি। ক্লাস মিস করাতে যাবে না, যেহেতু রেকর্ড থাকবে না বলেই রাখছি আগে। সো অবশ্যই ভাই ভালো মতো মনোযোগ দিয়ে পড়বেন, বিশেষ করে যারা পিলি টিকছেন কি টিকেন নাই, ডাজেন্ট ম্যাটার। ধরেন আপনি এখন ভর্তি হতেই চাচ্ছেন না, তাও কালকে ক্লাসে আসেন, শিখেন আমরা কিভাবে পড়বো এটা জানেন। জানার পরে বাসায় বসে বসে হইলেও পড়েন, বা আপনি ধরেন কোনো কোচিং এ পড়েন সেখানে পড়েন, বাট এগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে বলা তো, সো এগুলো কাজে আসবে আপনাদের, ঠিক আছে? আর যারা ভর্তি হয়েছেন থাকা তো ফরজ, ঠিক আছে? আর যারা পিলি ফেল করবেন, রিজনে ভর্তি হবেন বা হইছেন, জানেন যে খারাপ দিচ্ছেন, অনেকে নক দিচ্ছেন যে ভাই খারাপ হয়েছে দিচ্ছি, এগুলো মাথায় আনবেন না। পিলি ফেল করছেন নাকি ফেল করেন নাই, চোখ বন্ধ করে এমন ভাবে পড়া দিবেন যাতে আপনি মনে হবে আপনি এইবার 50-এ আপনাকে পায় নাই ওরা, যে ওদের লাগ ভালো, নয়তো আপনি ফার্স্ট হয়ে যেতেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি রিটেনটা একদম 2 মাসে কারা 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 মুখস্থ করতে পারলে দেখবেন হচ্ছে 51 পিলি টিকা মাত্রই আপনি ক্যাডার। রিটেন ভালো হইলে এখন ভাইভাতে অ্যাভারেজ মার্কিং করতেছে, যা দেখতেছি আর রিটেন ভালো দেওয়া লাগবে।
বলেন কোনো প্রশ্ন আছে কিনা? ভাইয়া আপনি যে সুমন স্যার একটা গ্রুপ বললেন ওটা তো পাইনি, ওটা ফেসবুকে গ্রুপটা? এটা গ্রুপ না, উনি মূলত ইউটিউবে হচ্ছে একটা চ্যানেল পাইছিলাম, ওই হচ্ছে চ্যানেলে আপু কিছু ক্লাস ছিল, প্রোফাইল। ওই ক্লাস কিনা? আমি শেষ করি। এটা মূলত উনি ওনার প্রোফাইল থেকে করে, তো ওনার প্রোফাইলের লিঙ্কটা আমি দিয়ে দিব, ঠিক আছে? উনি হচ্ছে মূলত বাংলাদেশ ব্যাংকের এখন এডি, ঠিক আছে? আমি দিয়ে দিব আর কি। সোহন ভাই খুবই ইন্টেলিজেন্ট পার্সন, ইংলিশের বস আর কি, মানে ফোকাস রাইটিং এ উনি ফোকাস ছাড়া গ্রামার পড়ায় না। সো এটা আপনার জন্য প্রচুর সাপোর্টিং হবে আর কি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন। ভাইয়া আমি Any more একটু questions? মেসেজ করছিলাম, একটু চেক করলে ভালো হতো। এখনই করতে হবে? আজ যখন ফ্রি থাকবেন তখন আচ্ছা, করলে হবে। তখন করি, হ্যাঁ আচ্ছা ভাইয়া। ঠিক আছে। ভাই ইংলিশ নিউজ পেপার যেটা মানে যেমন বাংলা যেটা, ওইখানে তো আমরা ধরাবাঁধা কিছু টপিকের কথা বললেন যে ওগুলা পড়তে হয়। আর ইংলিশ নিউজ পেপারের ক্ষেত্রে তাহলে কি, যেহেতু মানে ভোকাবের জন্য বা ট্রান্সলেশনের জন্য বেশি ফোকাস করা হয়, তার মানে কি সবগুলা টপিকে একটু একটু করে দেখে যাবো এরকম? আহ, এখানে ব্যাপারটা হইতেছে, যখন যেহেতু হচ্ছে আমরা মানে ইংলিশ পুরোটা আসে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর, ঠিক আছে? আমরা একদম ইংলিশ মিডিয়ামের কোর স্টুডেন্ট না, তো আমরা কি হয়, ধরেন আমরা যখন পরীক্ষা দিতাম আর কি ইংলিশে ফোকাস লিখতাম, রচনা লিখতাম, তখন কি করতাম জানেন? তখন হচ্ছে আমরা কি করি, খুব সিম্পল, মাথার মধ্যে একটু বাংলায় সাজাই, এরপরে হচ্ছে ইংলিশে টান দেই। এটাই কিন্তু আমরা করি, ইংলিশে লিখে আর কি, মাথার মধ্যে ট্রান্সলেশন চলে আর কি, ঠিক আছে? তো এইটার জন্য যেহেতু হচ্ছে আপনাকে কি করা লাগবে, ট্রান্সলেশনে খুব দক্ষ হওয়া লাগবে, নট ফর ট্রান্সলেশন, ঠিক আছে? ওই যে আপনি হচ্ছেন ইয়া করবেন না, কি বলে, এই যে রিটেন, যখন হচ্ছে কোনো রচনা লিখবেন তখন সব তো আর আপনি ভাই কমন পাবেন না, আপনাকে মাথার মধ্য থেকেই তো ট্রান্সলেট করে বাংলাটা বুঝে বুঝে, যদি এটা অটোমেটিক হয়ে যায় আমাদের, এটা হচ্ছে অনেকটা হচ্ছে আপনাদের ওই যে ইন্টারপ্রেটার ছিল না আইসিটিতে, ইন্টারপ্রেটার কি যেন ছিল, ইন্টারপ্রেটার একটা কি, কম্পাইলার, ঠিক আছে? অটো ট্রান্সলেট করে দিচ্ছে, এটা হচ্ছে আমাদের মাথার মধ্যে এটা হয় আর কি। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে খুব ভালো করে, যদি আপনি কোনো রকমে খুব ভালো করে যদি আপনি এই ওয়ার্ড গুলা, সেন্টেন্স স্ট্রাকচারটা মাথায় নিয়ে আসতে পারেন, ট্রান্সলেশনে দক্ষ হয়ে যেতে পারেন, তখন আপনি দেখবেন যে আপনার যেই রচনাটা ফোকাসটা আপনার কমন আসে না, এরপর আপনি ধুমায় লিখতে পারবেন। আপনার আপনার ভোকাব স্ট্রোক আছে, আপনার গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে না, আপনার সেন্টেন্স মেকিং এর, ধরেন আমি যেটা করতাম আর কি, আমি তো খুবই ফাঁকিবাজ টাইপের স্টুডেন্ট ভাই। আমি যেটা করতাম, আমি খুব সিম্পলি হচ্ছে ওই যে বললাম 50টা ওয়ার্ড পড়ে যাইতাম, প্রতি পরীক্ষার আগে রিভিশন দিতাম যে আমি এই ওয়ার্ড আসলে এই 50টা ওয়ার্ড দিয়ে হচ্ছে আমি রিপ্লেস করে দিব। এরপরে আমি হচ্ছে ধরেন আর কি করতাম, আর হচ্ছে আমি 10টা 15টা হচ্ছে কি সেন্টেন্সের স্ট্রাকচার পড়ে যেতাম, ওই যে হাইফেন টাইফেন সহ। পরীক্ষায় আসলে আমি এটা দিয়েই, মানে আমি সবসময় শুরু করতাম এটা দিয়ে, ঠিক আছে? ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে কি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে আমি শুরু করতাম, বুঝছেন? এটা হচ্ছে আপনি খুব সহজে হচ্ছে কম পরিশ্রমের জবটা নিয়ে আসবে আর কি, বুঝতে পারছেন? তো আপনি যদি মনে করেন যে না ভাই আমি হচ্ছে আর অন্যভাবে পড়বো, নোট করে পড়বো, সেটা যার যার ব্যাপার আর কি, ঠিক আছে? আর এটা আপনি করতে পারেন যে আপনি বাংলার ক্ষেত্রে সব নোট করেন, আর হচ্ছে ইংলিশের ক্ষেত্রে আপনি জাস্ট ভোকাব, রাইটিং স্কিল, গ্রামাটিক্যাল, স্পেলিং মিস্টেক করা যাবে না, এইগুলো একটু ফোকাস করেন, দেখবেন ইংলিশ পরীক্ষা ভালো হয়ে যাবে, বুঝতে পারছেন নিয়াজ ভাই? জি ভাই, বুঝতে পারছি। আপনার প্রিলি কেমন হয়েছে? ভাই হয়েছে মোটামুটি। মোটামুটি 110 থাকবে? ভাই অত হয়তো থাকবে না, মোটামুটি 100, মানে উত্তরণের সলভ দেখছিলাম 100 বা 98 এরকম হয়তো থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে নাকি বলেন কারো? এনিওয়ান? ঠিক আছে, আচ্ছা তাহলে যেহেতু আপনাদের প্রশ্ন নেই ভাই, ভালো মতো পড়াশোনা করেন, আপনারা ক্যাডার হইলে ভাই আমাদের শান্তি, ঠিক আছে? আমার খুব ভালো লাগবে আর কি, ঠিক আছে? সো আপনারা পড়াশোনা করতে থাকেন, কোনো হেল্প লাগলে ভাই আমি আছি, এনিথিং, জাস্ট আমাকে একটা নক করবেন। মাঝে মধ্যে দেখা যায় যে আমি একটু লেট রিপ্লাই করি, এটা একটা
কারণ হচ্ছে ভাই প্রচুর মানুষ নক দিলে তো আমার পক্ষে আসলে মানে